Hello students, welcome back to chemistry class by Surya sir. তোমরা দেখছো as usual সোমস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। সো অলরেডি এক্সাম তো সামনে চলে এসেছেই, ক্লাসেস ও চলছে। হাইড্রোকার্বনের লাইভ নিশ্চয়ই তোমরা সকলে করেছো, বাকি অর্গানিকের ভিডিওস আছে। আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে ডিসকাস করে নিচ্ছি। শিওর শর্ট কিছু কোশ্চেন এখান থেকে আসতে পারে এবং এলে যাতে তোমার মিস না হয় সেটা ইনশিওর করাই হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারটাকে একবার ওয়ান শটের মতন করে আমরা দেখে নিই। তো চলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা পরিবেশ রসায়ন আমরা একটু চট করে দেখে নিচ্ছি কি বলছে না বলছে, কারণ এখান থেকে 2 to 3 মার্কসের কোশ্চেন যেটুকুই আসবে তুমি শিওর শর্ট পেয়ে যাবে। এখান থেকে তার বুঝি না এই ব্যাপারটা আসবে না যে স্যার কেমিস্ট্রি বুঝি না, কেমিস্ট্রি পারবি না। পরিবেশ রসায়ন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি সেই ছোটবেলা থেকে পড়ছো, সেটা অ্যাডভান্স লেভেলে পড়বো, সেই একই এয়ার পলিউশন ওয়াটার পলিউশন সেই সবই পড়তে হবে। হ্যাঁ, তবে একটু অ্যাডভান্স লেভেল থাকবে, কিছু হয়তো এক্সট্রা ইনফরমেশন জানতে হবে, কিছু রিঅ্যাকশনস হয়তো খেয়াল রাখতে হবে, কিন্তু খুবই ইজি। এই জাস্ট 1 ঘন্টার জন্য বসো, বই এবং ভিডিও মিলিয়ে মিশিয়ে দেখে নাও, ব্যাস ওভার। 1 ঘন্টার জন্য বসো, 2 to 3 মার্কস কে এনশিওর করে নাও। 35 নম্বরের পরীক্ষাতে যদি 2 থেকে 3 মার্কস এইভাবে চলে আসে, মানে প্রায় ফ্রিতে চলে আসেই বলে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে কে আর না পারে। তো একটু 1 ঘন্টার জন্য বসো, বই এবং ভিডিওটা মিলিয়ে মিশিয়ে পড়ে নাও, ব্যাস ওভার, ডান। চলো, আমাদের এক্সাম তো খুবই তাড়াতাড়ি শুরু হচ্ছে, 3 তারিখ থেকে শুরু হচ্ছে, তার মধ্যেই সমস্ত প্রিপারেশন গুলো লাগবে। তবে কেমিস্ট্রি এক্সামের আগে ছুটি আছে যদিও বা, কিন্তু স্টিল আমাদের লাগবে, করে নিতে লাগবে। কেমিস্ট্রি এক্সামের আগে যে ছুটিটা আছে ওই সময়টাতে ভালো করে ফিজিক্যাল অর্গানিক এগুলো রিভিশন করতে লাগবে। তো এনভায়রনমেন্টালের মতন ছোট ছোট জিনিসপত্র এখন থেকে প্যাক আপ করে রেখে দাও, যাতে পরীক্ষার আগের প্রেশারটা তখন নিতে না হয়, কারণ থার্মো আছে, ইকুইলিব্রিয়াম আছে, অর্গানিক আছে, এই সমস্ত জিনিসগুলো রিভিশন করতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে। তো থার্মো অর্গানিক এগুলো রিভিশন করার জন্য যাতে প্রপারলি রিভিশন করতে পারো, তাই পরীক্ষার আগে যে ছুটিটা আছে ওটাকে ইউজ করো। এনভায়রনমেন্টালের মতন ছোট ছোট টপিক এখন থেকেই পড়ে প্যাক আপ করে দাও। প্রথমে বলছি আমরা কয়েকটা টার্ম সম্পর্কে জেনে নিচ্ছি। পলিউট্যান্ট, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, এগুলো হচ্ছে বিভিন্ন গ্যাসিয়াস পলিউট্যান্ট। পলিউট্যান্ট মানে যে দূষণ ছড়ায়। মেটাল, মেটালের কম্পাউন্ড, লেড, মার্কিউরি, জিঙ্ক, ক্যাডমিয়াম, আর্সেনিক, এই সমস্ত মেটালের কম্পাউন্ড, এরা পলিউট্যান্ট, এরা দূষণ ছড়ায়। পোলেন গ্রেন এবং ডাস্ট, ডাস্ট পরাগরেণু, এগুলো হচ্ছে দূষণ ছড়ায়, অ্যালার্জি হয় অনেকের এগুলো থেকে, পলিউট্যান্ট এরা। পেস্টিসাইড এবং ডিটারজেন্ট, কীটনাশক এবং ডিটারজেন্ট, এরা হচ্ছে পলিউট্যান্ট। সোয়েজ, যে জল বেরোয়, যে অপরিষ্কার জল বাড়িঘর থেকে ইউজের পরে যে নর্দমার জল বেরোয় কলকারখানায় বা স্কুল কলেজ থেকে, বিভিন্ন অফিস থেকে যে জলটা বেরিয়ে যায়, সোয়েজ, এগেন সেটা একটা পলিউট্যান্ট, দূষক। রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স, কোথাও ধরো রেডিওঅ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটি হচ্ছে, নিউক্লিয়ার কোনো নিউক্লিয়ার ফুয়েল কোনো ইয়ে আছে, নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স আছে, কোথাও নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে, পারমাণবিক চুল্লি, সেখানে বিভিন্ন রকমের রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স ইউজ করা হচ্ছে। সো রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স গুলো যদি প্রপারলি ডিসপোজ না করা হয় তাহলে সেটাও পলিউট্যান্ট হয়ে যেতে পারে, সেখান থেকেও পলিউশন ছড়াবে। কন্টামিনেন্ট, কোন পলিউট্যান্ট যদি এরকম হয়, কোন পলিউট্যান্ট সেটা অন্য কোন একটা পিওর সাবস্টেন্সের সঙ্গে মিশে গেল, দিয়ে পুরো সাবস্টেন্সটাকেই নষ্ট করে দিল, তখন তাকে বলা হবে, সেই পলিউট্যান্টকে বলবো আমরা কন্টামিনেন্ট। যেরকম পাইরোসালফিউরিক অ্যাসিড বলে একটা অ্যাসিড, যেটা এমনিতে থাকে না অ্যাটমসফিয়ারে বা এনভায়রনমেন্টে, কোন ইন্ডাস্ট্রিতে হয়তো তৈরি করা হচ্ছিল। তো পাইরোসালফিউরিক অ্যাসিড, সেটা কি হয়েছিল, দিল্লিতে একটা ঘটনা ঘটেছিল যেখানে পাইরোসালফিউরিক অ্যাসিডের একটা ট্যাঙ্ক থেকে পাইরোসালফিউরিক অ্যাসিড লিক করে যায় এবং সেটা এনভায়রনমেন্টে মিশে যায়, যেখান থেকে প্রচুর স্কিন এবং ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছিল মানুষজনদের। তো এটা হচ্ছে কন্টামিনেন্ট, এটা একটা পলিউট্যান্ট, কিন্তু পলিউট্যান্ট এটা পিওর সাবস্টেন্স, তাকে ইম্পিওর করে দিল, অ্যাটমসফিয়ারকে ইম্পিওর করে দিল, অ্যাটমসফিয়ারকেও পলিউট্যান্ট বানিয়ে দিল। সো পিওর সাবস্টেন্সকে পলিউট্যান্ট বানিয়ে দিচ্ছে, এরকম কোন একটা হার্মফুল পলিউট্যান্টকে বলা হচ্ছে কন্টামিনেন্ট। সোর্স বলতে কি বোঝায়, যেখান থেকে পলিউশনটা শুরু হচ্ছে, পলিউট্যান্টের সোর্স, যেটা উৎস, যেটা যেখানে সেটা হচ্ছে, যে কলকারখানা হতে পারে, যেখান থেকে সেই পলিউশনটা আসছে সেটা হচ্ছে সোর্স। সিঙ্ক মানে কি, পলিউট্যান্ট যেটা তৈরি হচ্ছে, ওই পলিউট্যান্টটা ফ্লো করছে, মিশতে কোনো একটা জায়গায় এসে যদি পলিউট্যান্টের অ্যাকশনটা শেষ হয়ে যায়, কোনো একটা নির্দিষ্ট জিনিসের সঙ্গে, কোনো একটা নির্দিষ্ট সাবস্টেন্সের প্রেজেন্সে ওই পলিউট্যান্টের অ্যাকশনটা যদি শেষ হয়ে যায়, সেটা যদি ফার্দার স্প্রেড করতে না পারে, তখন তাকে বলা হয় সিঙ্ক বা টার্গেট। অর্থাৎ সালফিউরিক অ্যাসিড ধরো অ্যাসিড রেন হিসেবে তৈরি হয়েছে, বাতাসে সালফার ডাইঅক্সাইড গ্যাস আসে, বাতাসে সালফার ডাইঅক্সাইড গ্যাস সামাও তৈরি হয়েছে, তারপরে সেটা জলের সঙ্গে মিশেছে, বৃষ্টির জলে মিশে তৈরি করেছে সালফিউরিক অ্যাসিড। এবারে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড রেনের সঙ্গে পড়ছিল, অ্যাসিড রেনের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যদি আসে, সালফিউরিক অ্যাসিড যখনই অ্যাসিড রেনের থ্রু দিয়ে মাটিতে পড়বে, স্প্রেড করে যাওয়ার কথা। কিন্তু যদি কোথাও মার্বেল পাথরকে পেয়ে গেছে, তাহলে মার্বেল পাথর
তার সঙ্গে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন হবে এবং সালফিউরিক অ্যাসিডের অ্যাকশনটা নষ্ট হয়ে যাবে, তার কারণ মার্বেল পাথর সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে নিজেকে নষ্ট করে দিচ্ছে এবং নিজের করোশন করিয়ে দিচ্ছে এবং সালফিউরিক অ্যাসিডের অ্যাকশনটাকেও শেষ করে দিচ্ছে। তাই এটা মার্বেল পাথরকে বলা হয় সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক। অর্থাৎ সিঙ্ক কি, যে কোন একটা পলিউটেন্ট ফ্লো করে যাচ্ছে এনভায়রনমেন্টের থ্রু দিয়ে, যখন এমন কোন সাবস্টেন্সের সামনে সে পেলো, পলিউটেন্টটার সামনে এমন কোন সাবস্টেন্স এলো যে পলিউটেন্টটা ওই সাবস্টেন্সের সঙ্গে রিঅ্যাক্ট করলো, দিয়ে নিজের অ্যাকশনও শেষ হয়ে গেল আর সাবস্টেন্সটাকেও করপ্ট করে দিল, কিন্তু ফার্দার ফ্লোটা বন্ধ হয়ে গেল, তাকে বলা হবে হচ্ছে তোমার সিঙ্ক। পলিউটেন্টটা ফ্লো করছিল, ওই সাবস্টেন্সটা না থাকলে সে ওটা ফ্লো করেই যেত, কিন্তু এমন কোন সাবস্টেন্সকে মাঝপথে পেল যার সঙ্গে পলিউটেন্ট এসে রিঅ্যাক্ট করলো, রিঅ্যাক্ট করার ফলে পলিউটেন্টের অ্যাকশনটাও নষ্ট হয়ে গেল আর যে সাবস্টেন্সটা মাঝপথে এসে দাঁড়িয়েছিল তারও সেটাও করোশন হয়ে গেল, এইভাবে ফ্লোটা বন্ধ হয়ে গেল, একে বলা হয় সিঙ্ক। ঠিক আছে, যার প্রেজেন্সে এই ফ্লোটা বন্ধ হয়ে গেল, যে সাবস্টেন্সটা পলিউশনের রাস্তাকে আটকে দিল তাকে বলা হচ্ছে সিঙ্ক। যেরকম অ্যাসিড ড্রেনের সিঙ্ক হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যাসিড ড্রেনের সিঙ্ক হচ্ছে মার্বেল পাথর। সালফিউরিক অ্যাসিড ফ্লো করছে, অ্যাসিড ড্রেনের থ্রু দিয়ে সালফিউরিক অ্যাসিড ফ্লো করছে, কিন্তু কোথাও যদি মার্বেল পাথর পেয়ে যায়, মার্বেল পাথর মানে বিভিন্ন রকম স্ট্যাচু হতে পারে, মার্বেল পাথরের স্ট্যাচু আছে, তাজমহলের মতন বিভিন্ন রকম ইমারত আছে, সেই ইমারত হতে পারে, স্ট্যাচু হতে পারে, যারা মার্বেল পাথর দিয়ে তৈরি। সো মার্বেল পাথর দিয়ে তৈরি কোনো স্ট্যাচু ইমারতকে যদি পেয়ে যায় সালফিউরিক অ্যাসিড, যেটা কিনা অ্যাসিড ড্রেনের থ্রু দিয়ে পড়ছে, তাহলে সেটা ফার্দার আর ফ্লো করবে না এনভায়রনমেন্টের মধ্যে, কিন্তু ওই মার্বেল পাথরের স্ট্যাচুকে বা তাজমহল যেটাকেই সে পাবে ইমারত, কোনো বড় ইমারত, তাকে আস্তে আস্তে করপ্ট করে দেবে। সালফিউরিক অ্যাসিডের অ্যাকশন নিশ্চয়ই এতে নষ্ট হয়ে যাবে, কিন্তু মার্বেল পাথরটাও কিন্তু এতে শেষ হয়ে যাচ্ছে, মার্বেল পাথরটাও কিন্তু এখানে করোশন হয়ে যাচ্ছে। রিসেপ্টর, রিসেপ্টর কাকে বলছে? রিসেপ্টর হচ্ছে যখনই কোনো একটা পলিউটেন্ট আমাদের বডিতে যে সেন্স অর্গানগুলোতে ইরিটেশন তৈরি করছে তারা হচ্ছে রিসেপ্টর। কোন একটা পলিউটেন্ট যদি আমাদের নাক এবং চোখে ইরিটেশন তৈরি করে, যেরকম স্মোক এবং ফগ মিলে তৈরি হয় স্মগ, যেটা আমাদের চোখ এবং নাকের মধ্যে জ্বালা জ্বালা ইরিটেশন তৈরি করে, তাই ওটা হচ্ছে আমাদের চোখ এবং নাককে বলবো রিসেপ্টর। অর্থাৎ যে সেন্স অর্গানগুলো কোন একটা পলিউটেন্ট দিয়ে বেশি হার্মড হয়, বেশি ক্ষতিগ্রস্ত হয়, তাকে বলছি আমরা রিসেপ্টর। স্পেসিয়েশন, অনেক পলিউটেন্ট আছে তার একটা নির্দিষ্ট কেমিক্যাল ফর্মেই পলিউশন স্প্রেড করে, যেরকম মার্কিউরি, মিথাইল মার্কারি এই কম্পাউন্ড ফর্মেই ফুড চেনের থ্রু দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে, তাই মার্কারির স্পেসিয়েশন হচ্ছে মিথাইল মার্কারি। নর্মাল মার্কারি কিন্তু ফুড চেনে প্রবেশ করতে পারে না, কিন্তু মার্কারি যদি রিঅ্যাকশনের মাধ্যমে, এনভায়রনমেন্টের রিঅ্যাকশনের মাধ্যমে মিথাইল মার্কারিতে কনভার্ট হয়ে যায়, এটাকে বলছি স্পেসিয়েশন। মিথাইল মার্কারি এই স্পেসিফিক কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়, সেটা মাছের বডিতে প্রবেশ করে এবং তার থ্রু দিয়ে ফুড চেনে প্রবেশ করে এবং মানুষের শরীরে চলে আসে এবং টক্সিসিটি স্প্রেড করে, সেটা হচ্ছে স্পেসিয়েশন। পলিউশনের প্রসেসটা কেমন করে হয়? কোন না কোন সোর্স থাকে, সোর্স থেকে ওয়াটার বা এয়ারের থ্রু দিয়ে পলিউটেন্টটা ফ্লো করে, পলিউটেন্টটা তারপরে আইদার আমাদের কোন রিসেপ্টরে প্রবেশ করে যায়, রিসেপ্টরটাকে ডিস্টার্ব করে, চোখ, কান, স্কিন এগুলোতে ইরিটেশন তৈরি করে, রিসেপ্টরকে ডিস্টার্ব করে, অথবা সেই পলিউটেন্টটা কোনো সিঙ্কের কাছে পৌঁছে যায় এবং সিঙ্কটাকেও নষ্ট করে দেয়। এতে পলিউটেন্টের অ্যাকশনটা তো নষ্ট হয়ে গেল, কিন্তু সিঙ্কটাও নষ্ট হয়ে গেল। অ্যাটমসফিয়ার, আমরা অ্যাটমসফিয়ার সম্পর্কে অলরেডি ধারণা নিশ্চয়ই আছে, কতগুলো লেয়ারে আমাদের অ্যাটমসফিয়ার আছে। মাটি থেকে 16 কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটা আছে উপরের দিকে সেটাকে বলে ট্রপোস্ফিয়ার, যেখানে কিন্তু মেঘ, বজ্রপাত, বৃষ্টি টিষ্টি এগুলো হয়। তার উপরে একটা শান্ত লেয়ার আছে তাকে বলে স্ট্র্যাটোস্ফিয়ার, যার থ্রু দিয়ে এরোপ্লেন গুলো চলাচল করে। তার উপরে আছে হচ্ছে থার্মোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর আছে মেসোস্ফিয়ার, যেখানে আয়ন্স গুলো প্রেজেন্ট আছে। মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, আয়ন্স গুলো প্রেজেন্ট আছে। বেতার তরঙ্গ বা বিভিন্ন রকম তরঙ্গ, টিভি তরঙ্গ, বেতার তরঙ্গ আয়নোস্ফিয়ারের মাধ্যমে রিফ্লেক্ট হয়ে এক জায়গা থেকে এক জায়গায় প্রসারিত হয়। ঠিক আছে, তারপর আছে ওজোনোস্ফিয়ার, লাস্টে আছে হচ্ছে থার্মোস্ফিয়ার, একদম বাইরের দিকে আছে থার্মোস্ফিয়ার এবং একদম শেষে আছে এক্সোস্ফিয়ার বা ম্যাগনেটোস্ফিয়ার। সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারের ধাপগুলো। ছোটবেলা থেকেই পড়ছো। এয়ার পলিউশন, এয়ার পলিউশনের মধ্যে কি কি আছে? পলিউটেন্ট কি কি হতে পারে? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, লেডের বিভিন্ন রকম পার্টিকেল হতে পারে, ডাস্ট পার্টিকেল হতে পারে, সেটা হচ্ছে বিভিন্ন রকম এয়ার পলিউটেন্ট। এই পলিউটেন্ট গুলোর মধ্যে কিছু আছে প্রাইমারি পলিউটেন্ট, কিছু আছে সেকেন্ডারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্ট কারা? বিভিন্ন রকম দহন যখন হচ্ছে, কমপ্লিট কম্বাসন, ইনকমপ্লিট কম্বাসন, বিভিন্ন রকম দহন যখন হচ্ছে, ঠিক আছে, ফরেস্ট ফায়ার হয়ে যাক, দাবানল হয়ে যাক, কলকারখানাতে দহন হোক, কয়লা জ্বালানো হোক, জঞ্জাল জ্বালানো হোক, বিভিন্ন রকমের দহন যখন হচ্ছে, তো দহনের থ্রু দিয়ে যে সমস্ত গ্যাসগুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, যেরকম নাইট্রোজেন অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড,
এগুলো হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড না, সালফার ডাইঅক্সাইড। এগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট, যেগুলো দহনের ফলে ডাইরেক্টলি প্রথমে তৈরি হচ্ছে। বিভিন্ন রকম ফসিল ফুয়েল হোক, ফরেস্ট ফায়ার বা দাবানল হোক, পারমাণবিক চুল্লি হোক, অন্য কোনো চুল্লি হোক, কয়লা চুল্লি হোক, বিভিন্ন রকম চুল্লিতে হোক, জঞ্জাল জ্বালানো হোক, বিভিন্ন রকম জায়গাতে দহনের ফলে যে গ্যাসগুলো তৈরি হচ্ছে তাদেরকে বলছি আমরা প্রাইমারি পলিউটেন্ট। প্রাইমারি পলিউটেন্টের সঙ্গে আবার ধরো অন্য কোনো একটা কেমিক্যাল রিঅ্যাকশন হয়ে গেল, দিয়ে আরেকটা কিছু গ্যাস তৈরি হলো, আরেকটা কোনো ক্ষতিকারক কিছু তৈরি হলো, তাকে বলবো সেকেন্ডারি পলিউটেন্ট। যেরকম এই প্রাইমারি যে গ্যাসগুলো তৈরি হলো, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিভিন্ন রকম দহনের ফলে বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি থেকে এই সমস্ত গ্যাসগুলো তৈরি হলো। এই গ্যাসগুলোর সঙ্গে যদি বৃষ্টির জল মিশে যায়, রিঅ্যাকশন করে যায়, তাহলে সেটা অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, যেটাকে আমরা অ্যাসিড রেন বলি। তাই অ্যাসিড রেনটা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট, আর এই গ্যাসগুলো হচ্ছে প্রাইমারি পলিউটেন্ট। বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল, জানো এগুলো নিশ্চয়ই। বায়োডিগ্রেডেবল মানে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়াল ব্যাকটেরিয়া বা মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম দিয়ে ডিকম্পোজ হয়ে যায় এবং সেই ওয়েস্ট মেটেরিয়ালের মধ্যে থাকা অণু পরমাণুগুলো আলটিমেটলি পরিবেশে ব্যাক করে যায়, তাকে হচ্ছে বায়োডিগ্রেডেবল ওয়েস্ট বলি বা পলিউটেন্ট বলি। যেরকম এই শাক সবজির খোসা, ফলের খোসা, বিভিন্ন রকম সবজির খোসা, ঠিক আছে, তারপর হচ্ছে খাবারের অবশিষ্ট যেগুলো আমরা ফেলে দিই অনেক সময়, এগুলো হচ্ছে সব বায়োডিগ্রেডেবল। পেপার বায়োডিগ্রেডেবল। কিন্তু নন বায়োডিগ্রেডেবল কারা? নন বায়োডিগ্রেডেবল হচ্ছে যারা নষ্ট হবে না, ব্যাকটেরিয়া বা মাইক্রোবস এর এনজাইমের অ্যাকশন দিয়ে ডিকম্পোজ হবে না, নষ্ট হবে না। যেরকম মেটাল, ঠিক আছে, যেরকম হচ্ছে তোমার মেটাল, কাঁচ, ঠিক আছে, গ্লাস বা কাঁচ, যেরকম হচ্ছে তোমার প্লাস্টিক, প্লাস্টিক তো সবাই জানি কোনোদিনই নষ্ট হয় না, সো তারা হচ্ছে নন বায়োডিগ্রেডেবল এবং তারা জমতেই থাকে, কোনোদিন নষ্ট হয় না। আচ্ছা, একে একে আমরা এয়ার পলিউশনের সোর্স গুলো দেখে নিই। এয়ার পলিউশনের প্রথম সোর্স হচ্ছে কার্বন মনোক্সাইড। যখনই কোথাও ইনকমপ্লিট দহন হয়, অসম্পূর্ণ দহন, ইনকমপ্লিট কম্বাসন হয় কোনো ফসিল ফুয়েলের, তখন সেখানে কার্বন মনোক্সাইড তৈরি হয়। এছাড়া অনেক সময় বিভিন্ন ফসিল ফুয়েল, যেরকম বিউটেন হচ্ছে এলপিজি গ্যাসের একটা সোর্স। এলপিজি গ্যাসের মধ্যে সিলিন্ডারে যে এলপিজি গ্যাস ইউজ করা, সেখানে প্রোপেন, বিউটেন এগুলো থাকে। সো বিউটেনের দহন হয়, তখনও কার্বন মনোক্সাইড গ্যাস অনেক সময় তৈরি হয়, ঠিক আছে। সো এখান থেকে কার্বন মনোক্সাইড গ্যাসগুলো বিভিন্ন রকম তৈরি হয়। ইনকমপ্লিট কম্বাসন, কোনো ফসিল ফুয়েল বা কার্বন ম্যাটেরিয়ালের ইনকমপ্লিট কম্বাসন যদি হয়, কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হয়। কার্বন মনোক্সাইড গ্যাসের কি ক্ষতিকারক এফেক্ট আছে? এটা আমাদের হিমোগ্লোবিনের সঙ্গে অনেক স্ট্রং বন্ড তৈরি করে, দিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যার ফলে হিমোগ্লোবিনের অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যায় এবং অবভিয়াসলি তার ফলে আমাদের মৃত্যু অবধিও আসতে পারে। কারণ হিমোগ্লোবিন বেসিক্যালি কার্বন মনোক্সাইডের সঙ্গে স্ট্রং বন্ড তৈরি করে অক্সিজেনকে ছেড়ে দিয়ে। এই সামান্য কার্বন মনোক্সাইড যদি বডিতে যায়, হিমোগ্লোবিন গুলোই অক্সিজেনকে ছেড়ে দিতে শুরু করবে এবং কার্বন মনোক্সাইডের সঙ্গে স্ট্রং বন্ড তৈরি করতে শুরু করবে, দিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করবে, যার ফলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যাবে। অক্সিজেন যদি কম ফ্লো হয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই তো হয়ে গেল আর কি। এয়ার পলিউশনের সোর্সে কার্বন ডাইঅক্সাইডের সোর্স কি? দহন, কমপ্লিট কম্বাসন, ফসিল ফুয়েল থেকে শুরু করে যে কোনো কিছু, জঞ্জাল টঞ্জাল যা কিছু জ্বালানো হচ্ছে, ফসিল ফুয়েল হোক, কয়লা হোক, জঞ্জাল হোক, যা কিছু জ্বলছে, ফরেস্ট ফায়ারে কোনো গাছে আগুন লেগে গেছে, দাবানল হয়ে গেছে, যা কিছু জ্বলছে, দহন হচ্ছে, দহনের ফলে যদি সেটা কমপ্লিট কম্বাসন হয়, সম্পূর্ণ দহন হয়, সাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে যদি সেই দহনটা হয়, তখন তাকে আমরা বলি, সাফিসিয়েন্ট অক্সিজেনের প্রেজেন্সে দহন হলে তখন আমরা বলি কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়ে যাবে। কার্বন ডাইঅক্সাইডের এফেক্ট কি? গ্রিন হাউস এফেক্ট। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস এফেক্ট তৈরি করে। গ্রিন হাউস এফেক্ট মানে এটা কি? যদি কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের মতন আরো গ্যাস আছে, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতন গ্যাসগুলো যদি অ্যাটমসফিয়ারে প্রেজেন্ট থাকে, তাহলে সূর্য থেকে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবীতে পৃষ্ঠে আসে, সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবী পৃষ্ঠে আসে, পৃথিবী উত্তপ্ত হয়, পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হয়, তারপরে পৃথিবী পৃষ্ঠ দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রূপে অতিরিক্ত তাপকে ছেড়ে দেয়। এই অতিরিক্ত তাপ যেটা আবার মহাবিশ্বে বিলীন হয়ে যাওয়ার কথা, সেটাকে অ্যাটমসফিয়ারে ধরে রাখে কে? এই কার্বন ডাইঅক্সাইড, মিথেনের মতন গ্রিন হাউস গ্যাসগুলো, যারা কিনা পলিউটেন্ট। তো তাপটা যেটা বেরিয়ে যেত ওটাকে ধরে রেখে। সো তাপটা যদি বেরিয়ে চলে যেত, তাহলে হয়তো অতটা গ্লোবাল ওয়ার্মিং এর দিকে ব্যাপারটা যেত না, কিন্তু তাপটাকে ধরে নিল কারা? এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের অতিরিক্ততা বা মিথেন গ্যাসের অতিরিক্ততা, এরা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সো যে তরঙ্গ দৈর্ঘ্য এসেছিল সূর্য থেকে, সেটা ছিল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হলো তাপ দিয়ে, তারপরে পৃথিবী পৃষ্ঠ থেকে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য রূপে অতিরিক্ত তাপ বেরিয়ে যেতে চাইলো, কিন্তু যে অতিরিক্ত তাপ বেরিয়ে যেতে চাইলো তাকে আটকে দিল কে? গ্রিন হাউস গ্যাসগুলো, তার ফলে বেরিয়ে যেতে পারলো না। সো গরমটা রয়ে গেল, হিটটা রয়ে গেল অ্যাটমসফিয়ারের মধ্যে, ঠান্ডা হতে পারলো না, যতটা ঠান্ডা হওয়া দরকার ছিল ততটা হতে পারলো না। সো গ্রিন হাউস গ্যাসের থ্রু দিয়ে যদি এর পরিমাণ ঠিকঠাক থাকে, তো লাইফের জন্য খুবই ভালো, কিন্তু যদি এর পরিমাণ খুব বেশি হয়ে যায়, তখন গ্লোবাল ওয়ার্মিং এর মতন সিচুয়েশন তৈরি হয়ে যাবে, যে বেরোতেই পারছে না, হিটটা রয়ে যাচ্ছে সবসময়, গরমে আমরা হাঁসফাঁস করতে থাকি, এমনি দেখতে থাকো আজকাল,
নাইট্রোজেন অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইড। অটোমোবাইল ইঞ্জিন এবং থার্মাল জেনারেটিং স্টেশন, অটোমোবাইল ইঞ্জিন এবং থার্মাল জেনারেটিং স্টেশনে হাই টেম্পারেচারে 1400 কেলভিন টেম্পারেচারে নাইট্রোজেন এবং অক্সিজেনের রিয়াকশন হয়ে গিয়ে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, নাইট্রিক অক্সাইড তৈরি করে NO। সেই NO আবার পরিবেশের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে NO2 তৈরি করে দেয়। তার মানে অটোমোবাইল ইঞ্জিন এবং থার্মাল জেনারেটিং স্টেশনগুলোতে 1400 কেলভিন টেম্পারেচারে নাইট্রোজেন অক্সিজেন রিঅ্যাক্ট করে গিয়ে নাইট্রিক অক্সাইড তৈরি করে, সেটা আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে জারিত হয়ে গিয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে। একবার এই নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড যদি তৈরি হয়ে যায় এবং সেটা যদি বাতাসে মিশে যায়, তারপরে তার মধ্যে যেই বৃষ্টির জল পড়বে সেটা বৃষ্টির জলে সেখান থেকে নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এই সমস্ত অ্যাসিডগুলো তৈরি হতে শুরু করবে এবং অ্যাসিড রেন তৈরি হবে। অর্থাৎ একবার নাইট্রিক অক্সাইড তৈরি হয়ে গেল, NO তৈরি হয়ে গেল অটোমোবাইল ইঞ্জিন যেখান থেকে আছে সেই সমস্ত জায়গা থেকে, সেটা সঙ্গে সঙ্গে বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে NO2 তৈরি করে দেবে। NO যেই বাতাসের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে NO2 তৈরি করে দিল, তারপর এবারে ওই NO2 বাতাসে ঘুরে বেড়াচ্ছে। যেই একটু বৃষ্টি হলো, বৃষ্টির জলের সঙ্গে রিঅ্যাক্ট করলো এবং সঙ্গে সঙ্গে সেটা নাইট্রিক অ্যাসিড বা নাইট্রাস অ্যাসিডে কনভার্ট হয়ে গেল এবং সেটা অ্যাসিড রেন হিসেবে পড়ে যাবে, অ্যাসিড রেন হিসেবে মাটিতে আসবে। আমাদের স্কিনে পড়লে স্কিন ইরিটেশন হবে, মাটিতে পড়লে মাটি আম্লিক হয়ে যাবে, আম্লিক মাটি ফসল ফলানোর জন্য খুবই অনুপযুক্ত। সালফার ডাইঅক্সাইডের সোর্স একই রকম ভাবে সালফারের যদি বার্নিং হয় তখনই সালফার ডাইঅক্সাইড তৈরি হবে। তো আমরা এখন তাহলে দেখে নিচ্ছি সালফার ডাইঅক্সাইডের সোর্সেস কি থাকতে পারে। সালফার ডাইঅক্সাইডের সোর্স হচ্ছে এমনিতে ফসিল ফুয়েলের কম্বাশন, ঠিক আছে। ফসিল ফুয়েল যারা আছে, ফসিল ফুয়েল গুলোকে যদি দহন করা হয়, ফসিল ফুয়েল গুলোকে দহন করলে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। এছাড়া H2S, ঠিক আছে, H2S এর মধ্যে যদি সালফার H2S যদি কোথাও থাকে তাহলে H2S এর দহন যদি হয়ে যায় তাহলে অক্সিজেনের প্রেজেন্সে, মানে অ্যাটমসফিয়ারিক যে অক্সিজেন, বায়ুমণ্ডলের অক্সিজেন H2S কে জারিত করে সালফার ডাইঅক্সাইড তৈরি করে দেয়। এছাড়া বিভিন্ন রকমের মেটালার্জির যখন বিভিন্ন রকম রিয়াকশন হয়, ঠিক আছে, বিভিন্ন রকম মেটাল এক্সট্রাক্ট করা হয়, তখনও সালফার ডাইঅক্সাইড গ্যাস বিভিন্ন রিয়াকশনের থ্রু দিয়ে তৈরি হয়। তার মানে সালফার ডাইঅক্সাইড গ্যাস মেইনলি বায়ুমণ্ডলে 4টি উপায়ে আসে, হয় ফসিল ফুয়েলের দহন করলে আসে, অথবা H2S গ্যাস যদি কোথাও তৈরি হয়, ফসিল ফুয়েলের দহন করলে সালফার ডাইঅক্সাইড তৈরি হয়। H2S গ্যাস যদি কোথাও তৈরি হয়, সেই H2S গ্যাস বায়ুমণ্ডলের অক্সিজেন দিয়ে স্লোলি অক্সিডাইজড হয়ে যায়, দিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে। এছাড়া মেটালার্জিতে যখন বিভিন্ন রকমের মেটাল এক্সট্রাক্ট করা হয়, মেটালার্জিতে যে বিভিন্ন রকমের মেটালার্জিতে জিঙ্ক, কপার এই ধরনের মেটালগুলোকে যখন বিভিন্ন কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রু দিয়ে এক্সট্রাক্ট করা হয়, সো মেটাল তৈরির পদ্ধতিতে যেরকম ZnS তাকে যখন রিডিউস করা হচ্ছে তখন সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। তারপরে CO2S, সেখান থেকেও সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হচ্ছে। অর্থাৎ মেটালার্জিতেও যখন মেটাল এক্সট্রাক্ট করা হয় ওর থেকে, তখনও সেখানে সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়। সালফার ডাইঅক্সাইড গ্যাসের এফেক্ট কি? এটা জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইড গ্যাস প্রথমে বায়ুমণ্ডলের অক্সিজেনের প্রেজেন্সে সালফার ট্রাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়, তারপরে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ট্রাইঅক্সাইড দুটো গ্যাসই বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড রেন, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা, হাইড্রোকার্বনের সোর্স কি? বিভিন্ন রকম ফসিল ফুয়েল বা বিভিন্ন রকম ফুয়েলের যদি ইনকমপ্লিট কম্বাশন হয়, ঠিক আছে, অসম্পূর্ণ দহন যদি হয়, ইনকমপ্লিট কম্বাশন বা অসম্পূর্ণ দহন যদি হয়, বিভিন্ন রকম ফসিল ফুয়েল বা অন্য রকম ফুয়েল হতে পারে, মানে উড এসবও হতে পারে। ফসিল ফুয়েল বা উড এই জাতীয় ফুয়েলের ইনকমপ্লিট কম্বাশন, উড বা অন্যরকম কোন ফুয়েলের ইনকমপ্লিট কম্বাশন হলে তখন হাইড্রোকার্বন তৈরি হয়। এছাড়া মিথেন এয়ারের মধ্যে আসে হচ্ছে অ্যানারোবিক ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার প্রেজেন্ট ইন সয়েল। সো যে সয়েলের মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে, যেটাকে আমরা ইউজুয়ালি হিউম্যাস বলে থাকি, ঠিক আছে, ওয়াটারের মধ্যে সয়েল ওয়াটার, এখানে যে অর্গানিক ম্যাটার গুলো আছে সেই অর্গানিক ম্যাটার গুলোর অ্যানারোবিক ডিকম্পোজিশন হয়, অর্গানিক ম্যাটারের অ্যানারোবিক ডিকম্পোজিশন হয়, দিয়ে হাইড্রোকার্বন মিথেনটা তৈরি হয়। এটা হচ্ছে মেন দুটো সোর্স। তাহলে একটা হচ্ছে ফুয়েল, তার মধ্যে কাঠ হতে পারে, উড বা কাঠ বা অন্য কোনো ধরনের ফুয়েল, তার ইনকমপ্লিট কম্বাশন হলে মিথেন গ্যাস তৈরি হচ্ছে বা অন্য কোনো হাইড্রোকার্বন তৈরি হচ্ছে। আর মিথেন গ্যাস যেটা কিনা একটা গ্রিন হাউস গ্যাস, সেটা বিশেষ করে কিভাবে তৈরি হয়? মিথেন গ্রিন হাউস গ্যাসটা বিশেষভাবে তৈরি হয় যে সয়েলের মধ্যে, ওয়াটারের মধ্যে সয়েল ওয়াটার সেডিমেন্ট, ঠিক আছে, সয়েল ওয়াটার সেডিমেন্ট এই সমস্ত জায়গাতে যে অর্গানিক ম্যাটার আছে, সয়েলের মধ্যে, সেডিমেন্টের মধ্যে, ওয়াটারের মধ্যে যে অর্গানিক ম্যাটার আছে, তার যদি অ্যানারোবিক ডিকম্পোজিশন হয়ে যায়,
মানে অ্যানারোবিক মানে অক্সিজেন ছাড়া যদি ডিকম্পোজিশন হয়ে যায় তখন মিথেন গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হয়। সো অ্যানারোবিক ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার যারা কিনা সয়েল ওয়াটার বা সেডিমেন্টে প্রেজেন্ট আছে, যেটুকু আমরা হিউমাস বলে থাকি। সো হিউমাস যে জিনিসটা, হিউমাস মানেটা কি? সয়েলের মধ্যে যে অর্গানিক ম্যাটার প্রেজেন্ট আছে তাকে তো আমরা হিউমাস বলি। বিভিন্ন রকম ডেড অ্যানিমাল, ডেড প্ল্যান্ট এগুলো তো সয়েলের মধ্যে মিশে যায় না। তো সয়েলের মধ্যে ডেড অ্যানিমাল, ডেড প্ল্যান্ট মিশে গেল এবং সেটা হিউমাসে কনভার্ট হয়ে গেল। ওই হিউমাসের যদি অ্যানারোবিক অক্সিডেশন হয়ে যায়, অ্যানারোবিক ডিকম্পোজিশন হয়ে যায়, ঠিক আছে, অক্সিজেন ছাড়া, এয়ার ছাড়া অ্যানারোবিক ওয়েতে যদি ডিকম্পোজিশন হয়ে যায় তখন সেখানে প্রচুর মিথেন গ্যাস তৈরি হয়। মিথেন গ্যাস আমরা অলরেডি জানি, এমনিতে মিথেন গ্যাস হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস, তাই গ্রিনহাউস এফেক্ট আছে। এছাড়া এই হাইড্রোকার্বন পার্টিকেল গুলো ফগের সঙ্গে মিশে তৈরি করে স্মগ, যেটা কিনা ফগ এবং স্মোক মিশে তৈরি হয়। কারণ এই ফুয়েল গুলো যে ধোঁয়া তৈরি হয়, এই যে ইনকমপ্লিট কম্বাসন হলো, ফুয়েল হোক, কাঠ বা উড, ঠিক আছে, কাঠ বা উড, ফুয়েল, এদের থেকে যে ধোঁয়াটা তৈরি হচ্ছে, ধোঁয়ার মধ্যে হাইড্রোকার্বনের পার্টিকেল গুলো থাকছে, সঙ্গে আবার ফগ ধরো আসছে, ঠিক আছে, শীতকালের সময়তে ফগ আসছে, তাহলে যে স্মোকটা তৈরি হলো, ঠিক আছে, এই সমস্ত যে কাঠ আছে, কাঠ বা ফুয়েল, এদের ধোঁয়াতে, এদের বার্ন যখন করা হলো, ইনকমপ্লিট ওয়েতে, অসম্পূর্ণ দহন হলো, বার্নিং হলো, দিয়ে যে হাইড্রোকার্বনের পার্টিকেল গুলো তৈরি হলো সেগুলো ফগের সঙ্গে মিশলো। সো স্মোক যখন ফগের সঙ্গে মিশে গেল তখন তৈরি করলো একটা স্মগ, যে স্মগটা অনেকক্ষণ অব্দি সাস্টেন করে। ফগ এমনিতে কি হয়? ফগ এমনিতে সূর্যের আলোয় আস্তে আস্তে চলে যায়, আস্তে আস্তে কেটে যায়, সকালের দিকে ভোরবেলার দিকে তৈরি হয় ফগ বা কুয়াশা, আস্তে আস্তে চলে যায়। কিন্তু ধোঁয়াশা যেটা তৈরি হচ্ছে, ধোঁয়া তৈরি হয়েছে হাইড্রোকার্বন পার্টিকেল, আর তার সঙ্গে তৈরি হচ্ছে কুয়াশা এবং ধোঁয়া মিলে যে ধোঁয়াশা বা স্মগ তৈরি হচ্ছে সেটা কিন্তু সূর্যের আলোয় সহজে কাটতে চায় না। তাই ধোঁয়া থেকে আসছে হাইড্রোকার্বন পার্টিকেল, সঙ্গে কুয়াশা আছে, মিলে ধোঁয়াশা, হাইড্রোকার্বন এবং কুয়াশা মিলে, কুয়াশার মধ্যে জল আছে, জলের ড্রপলেট আছে, তারা মিলে তৈরি করছে জলের ড্রপলেট, সবটা মিলে তৈরি হচ্ছে কুয়াশা থেকে ধোঁয়াশা। কুয়াশাটা সূর্যের আলোর সাথে সাথে কেটে যায়, ধোঁয়াশা কাটে না, সেটা চোখের মধ্যে জ্বালা জ্বালা ভাব তৈরি করে। আচ্ছা, স্মগের ব্যাপারে সুতরাং আমরা পড়লাম, স্মগের ব্যাপারে আমরা ডিটেলসে দেখলাম যে স্মগটা কেমন করে তৈরি হচ্ছে। এখানে কিছু ইকুয়েশনস দেওয়া আছে, বইতেও দেওয়া আছে, দেখে নিতে পারো। সো স্মগ কি বলছে দেখো, বলছে আর্লি মর্নিং এ সূর্য ওঠার আগে, ঠিক আছে, সূর্য ওঠার আগে অটোমোবাইল থেকে যে কার্বন মনোক্সাইড বেরোয়, অটোমোবাইল থেকে কি বেরোয়? সূর্য ওঠার আগে অটোমোবাইল থেকে যে কার্বন মনোক্সাইড বেরোয়, অটোমোবাইল মানে গাড়ির ধোঁয়া, ঠিক আছে, অটোমোবাইল থেকে যে কার্বন মনোক্সাইড বেরোয়, গাড়ির ধোঁয়া থেকে যে কার্বন মনোক্সাইড বেরোয়, হাইড্রোকার্বন পার্টিকেল বেরোয়, ঠিক আছে, যেখানে অসম্পূর্ণ দহন হয়ে যায় কোনো ফুয়েলের, বা নাইট্রোজেনের অক্সাইড বেরোয়, ঠিক আছে, এরা কি করে? এরা হচ্ছে আস্তে আস্তে রিঅ্যাক্টিভ অক্সিজেন তৈরি করে, যে রিঅ্যাক্টিভ অক্সিজেন গুলো আবার ওজোনে কনভার্ট হয়ে যায়। তো তৈরি হলো, ধরো অটোমোবাইল থেকে বেরোলো হচ্ছে কার্বন মনোক্সাইড গাড়ির ধোঁয়া থেকে, ইনকমপ্লিট কম্বাসন হচ্ছে গাড়ির ধোঁয়ার, মানে গাড়ির মধ্যে যে ফুয়েলটা আছে, সূর্য ওঠার আগে এই ঘটনাটা ঘটছে। সূর্য ওঠার আগে যখন কি হচ্ছে, গাড়ির ধোঁয়া থেকে যে সমস্ত ইনকমপ্লিট কম্বাসনের থ্রু দিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, নাইট্রোজেনের অক্সাইড তৈরি হচ্ছে, সঙ্গে হাইড্রোকার্বন পার্টিকেল তৈরি হচ্ছে, অসম্পূর্ণ দহন হচ্ছে সামহাও গাড়ির ধোঁয়াতে, গাড়ির ফুয়েলে, দিয়ে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, হাইড্রোকার্বন তৈরি হচ্ছে, নাইট্রোজেনের অক্সাইড তৈরি হচ্ছে, সেখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এইগুলো যা কিছু তৈরি হচ্ছে সেগুলো ডিকম্পোজিশন হতে শুরু করে এবং সূর্যের প্রেজেন্সে ডিকম্পোজিশন হয়। মানে সূর্য ওঠার আগে মেটেরিয়ালটা রেডি হয়ে যাচ্ছে, সূর্যের প্রেজেন্সে ডিকম্পোজিশন হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে ঘটনা। সূর্য ওঠার আগে অটোমোবাইল থেকে যে সমস্ত ধোঁয়া বেরোচ্ছে তাতে থাকছে ইনকমপ্লিট দহন হচ্ছে ফুয়েলের, তাতে থাকছে হচ্ছে কার্বন মনোক্সাইড, যেহেতু ফুয়েলটার ইনকমপ্লিট দহন হচ্ছে, পেট্রোল ডিজেল যাই ফুয়েল ইউজ হচ্ছে গাড়িতে, তার ইনকমপ্লিট কম্বাসন হলে সেই গাড়ির ধোঁয়াতে কার্বন মনোক্সাইড থাকতে পারে, সঙ্গে থাকতে পারে নাইট্রোজেনের অক্সাইড, সঙ্গে থাকতে পারে হচ্ছে বিভিন্ন রকম হাইড্রোকার্বন পার্টিকেল। সো হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, এগুলো যেগুলোই আছে না কেন, নাইট্রোজেন অক্সাইডটা, নাইট্রিক অক্সাইড যেটা থাকছে NO, সেটা আবার নাইট্রোজেন ডাইঅক্সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবারে সূর্যের প্রেজেন্সে, ইউভি লাইটের প্রেজেন্সে নাইট্রোজেন ডাইঅক্সাইড যেটা তৈরি হলো গাড়ির ধোঁয়া থেকে, যেটা বেরিয়েছে, সেটা নাইট্রিক অক্সাইড এবং অক্সিজেনে কনভার্ট হয়ে গেল, রিঅ্যাক্টিভ অক্সিজেন তৈরি হলো। এই রিঅ্যাক্টিভ অক্সিজেন যেটা তৈরি হলো, রিঅ্যাক্টিভ অক্সিজেন আবার অক্সিজেন, গ্যাসীয় যে অক্সিজেন আছে, বায়ুমণ্ডলীয় অক্সিজেন, সো তৈরি হলো হচ্ছে এই NO2টা তৈরি হচ্ছে কোত্থেকে? এটা এসছে অটোমোবাইল থেকে। সো অটোমোবাইল থেকে, গাড়ির ধোঁয়া থেকে হাইড্রোকার্বন বেরোচ্ছে, CO বেরোচ্ছে এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড বেরোচ্ছে।
সেই নাইট্রোজেনের অক্সাইড এটা সূর্য ওঠার আগে হচ্ছে, সকালে হচ্ছে, একদম ভোরবেলায় বা একটু রাতের দিকে ঠান্ডা ঠান্ডা অবস্থায়। সো রাতের দিকে ঠান্ডা ঠান্ডা অবস্থায় কি হচ্ছে, এনও বেরোলো গাড়ির ধোঁয়া থেকে, নাইট্রোজেন অক্সাইড NO2 বেরোলো, NO2 কার্বন মনোক্সাইড তৈরি হলো, হাইড্রোকার্বন পার্টিকেল তৈরি হলো। এই সমস্ত জিনিসগুলো সূর্য ওঠার আগেই বায়ুমণ্ডলে চলে এলো অটোমোবাইল থেকে। NO, CO, হাইড্রোকার্বন, NOটা আবার NO2 তে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে, NOটা হচ্ছে অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে NO2 তে কনভার্ট হয়ে গেল। এবারে যেই সূর্য উঠলো আল্ট্রাভায়োলেট রে এলো সূর্য থেকে এবং ভিজিবল রে এলো, তারা কি করলো, NO2 যেটা তৈরি হয়েছিল তাকে ডিকম্পোজ করে দিয়ে রিঅ্যাক্টিভ অক্সিজেন তৈরি করলো। ওই রিঅ্যাক্টিভ অক্সিজেন আবার বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে ওজোন তৈরি করলো। সেই ওজোন আবার NO, এখানে যে NO তৈরি হয়েছে সেই ওজোন আবার NOর সঙ্গে রিঅ্যাক্ট করে NO2 অক্সিজেন তৈরি করলো। এইভাবে একটা সাইকেল চলতে থাকছে এবং আলটিমেটলি তারপরে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যাচ্ছে এবং এই ফ্রি রেডিক্যাল গুলো এই NO2 যা কিছু আছে, NO2, O2, এই যে ফ্রি অক্সিজেন তৈরি হচ্ছে, এগুলো তারপরে ময়েশ্চারের সঙ্গে রিঅ্যাক্ট করছে দিয়ে ফ্রি রেডিক্যাল তৈরি করে দিচ্ছে। এই ফ্রি রেডিক্যাল গুলো আলটিমেটলি প্যান তৈরি করছে। প্যান হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট পলিউটেন্ট, এটা খুবই মারাত্মক পলিউটেন্ট। তো এই সমস্ত মলিকুল গুলো তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, পারক্সি অ্যাসাইল নাইট্রেটস, এই সমস্ত প্যান জাতীয় কম্পাউন্ড গুলো তৈরি হয়ে যাচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট হিসাবে এবং আলটিমেটলি সেটা স্মগে কনভার্ট হয়ে যাচ্ছে, স্মগের কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। সো পুরো সাইকেলটাতে কি হয়েছে, অটোমোবাইল থেকে তৈরি হয়েছে CO, NO এবং হাইড্রোকার্বন। NOটা আবার বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে তৈরি করেছে NO2। সূর্য ওঠার আগে এগুলো ঘটেছে। NO2টা তারপরে কি হয়েছে, আল্ট্রাভায়োলেট রে, ভিজিবল রে, তার প্রেজেন্সে, সূর্যের প্রেজেন্সে NO2 ডিকম্পোজ করে রিঅ্যাক্টিভ অক্সিজেন তৈরি করেছে। NO2 ডিকম্পোজ করে তৈরি করলো রিঅ্যাক্টিভ অক্সিজেন ওজোনে কনভার্ট হয়ে গেল বায়ুমণ্ডলীয় অক্সিজেনের সঙ্গে। ওজোনটা আবার নাইট্রিক অক্সাইডের সঙ্গে রিঅ্যাক্ট করে NO2, O2 তৈরি করলো। এবারে এই যে রিঅ্যাক্টিভ অক্সিজেন সেটা আবার জলীয় বাষ্পের সঙ্গে রিঅ্যাক্ট করে বিভিন্ন রকম র্যাডিক্যাল তৈরি করছে। জলীয় বাষ্পের সঙ্গে যে রিঅ্যাক্ট করলো রিঅ্যাক্টিভ অক্সিজেন গুলো তৈরি করলো বিভিন্ন রকম ফ্রি র্যাডিক্যাল। সো জলীয় বাষ্পের সঙ্গে রিঅ্যাক্ট করে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন তৈরি করলো ফ্রি র্যাডিক্যাল, সঙ্গে NO2 সঙ্গে আবার জলীয় বাষ্প রিঅ্যাক্ট করে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো তৈরি করছে। সো এই যে NO2, NO তৈরি হয়েছে গ্যাসগুলো, সেগুলো আবার জলীয় বাষ্পের সঙ্গে রিঅ্যাক্ট করছে দিয়ে নাইট্রাস অ্যাসিড তৈরি করছে। তাহলে জলীয় বাষ্পের সঙ্গে এই রিঅ্যাক্টিভ অক্সিজেন রিঅ্যাক্ট করছে দিয়ে ফ্রি র্যাডিক্যাল তৈরি করছে। এই যে NO2, NO গ্যাসগুলো তৈরি হচ্ছে সেখান থেকে জলীয় বাষ্পের সঙ্গে তারা রিঅ্যাক্ট করে নাইট্রাস অ্যাসিড তৈরি করছে, যে নাইট্রাস অ্যাসিড থেকেও ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে ইউভি লাইটের প্রেজেন্সে। এই ফ্রি র্যাডিক্যাল গুলো থেকে আলটিমেটলি পারক্সি অ্যাসাইল নাইট্রেটস, প্যান জাতীয় সেকেন্ডারি পলিউটেন্ট তৈরি হচ্ছে, যেটা কিনা স্মগের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হয়ে যাচ্ছে। অ্যাসিড রেন কেমন করে হচ্ছে, এই যে আমরা দেখলাম অটোমোবাইল থেকে NO তৈরি হচ্ছে, অটোমোবাইল থেকে কি তৈরি হচ্ছে, NO সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে NO2 তৈরি করছে। NO এবং NO2 বায়ুমণ্ডলে প্রেজেন্ট থাকছে এবং তারা পরবর্তীকালে জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে রিঅ্যাক্ট করে দ্রবীভূত হয়ে যাচ্ছে দিয়ে সেখানে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেগুলো যখন এটা বেশি মাত্রায় হয়ে যাচ্ছে আমরা বলছি অ্যাসিড রেন তৈরি হয়ে গেছে। অ্যাসিড রেনের প্রচুর ক্ষতিকারক এফেক্ট আছে। অ্যাসিড রেন আমাদের স্কিন ইরিটেশন তৈরি করে। অ্যাসিড রেন হচ্ছে মার্বেল পাথরের বিভিন্ন রকমের স্ট্যাচু, ইমারত যা কিছু আছে সেগুলোকে নষ্ট করে দেয়, করোশন করে দেয়, সব প্রচুর ক্ষতিকারক এফেক্ট আছে। মাটিকে আম্লিক করে দেয় অ্যাসিড রেন। মাটি যদি একটু ক্ষারীয় না থাকে তবে মাটিতে ফসল ফলানো পসিবল নয়, মাটি আম্লিক হয়ে যায়। ওজোন ডিপ্লেশন CFC থেকে হচ্ছে, কি হচ্ছে, CFC থেকে হতে পারে, N2O থেকেও হতে পারে, ঠিক আছে। সো N2O ন্যাচারালি কেমন করে হয়, N2O অ্যাটমিক অক্সিজেনের সঙ্গে রিঅ্যাক্ট করে। অ্যাটমিক অক্সিজেনকে কোথায় পায়, ওজোন লেয়ারে যখন ইউভি রেটা আসে, ওজোন লেয়ারে ওজোন গ্যাসগুলোর কাছে যখন ইউভি রে এসে পৌঁছায়, সো তখনই ওজোন লেয়ারের কাছে যে ইউভি রে এসে পৌঁছায় ওখানেই অ্যাটমিক অক্সিজেন তৈরি হয়ে যায়, ওজোন থেকে ডিকম্পোজ হয়ে অ্যাটমিক অক্সিজেন তৈরি হয়ে যায়। ওই অ্যাটমিক অক্সিজেনের সঙ্গে N2O রিঅ্যাকশন করে দিয়ে NO তৈরি করে। ওই NO আবার ওজোনের সঙ্গে রিঅ্যাক্ট করে ওজোনকে ডিপ্লিট করে দিয়ে অক্সিজেন আর NO2 তৈরি করে দেয়। এইভাবে ওজোন ডিপ্লিট হতে শুরু করে। এটা তো তোমার ন্যাচারালি হয়। কিন্তু CFC রেফ্রিজারেটরে আগে ইউজ করো, এখন তো ব্যান হয়ে গেছে। ক্লোরোফ্লুরোকার্বন
এই ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি, যেটা কিনা রেফ্রিজারেটরের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ছিল, এই সিএফসি গ্যাস এটা আস্তে আস্তে হালকা বলে উপরের দিকে উঠে যায় এবং ওজোন লেয়ার অবধি পৌঁছে যায় এবং সেখানে ইউভি রে প্রেজেন্সে ক্লোরিন ফ্রি রেডিক্যাল তৈরি করে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যালটা আস্তে আস্তে ওজোনকে ডিকম্পোজ করে অক্সিজেনে কনভার্ট করে দেয়। তো এইভাবে ওজোন লেয়ার আস্তে আস্তে ডিপ্লিট হয়ে যাচ্ছে এবং এর ফলে ওজোন হোল তৈরি হচ্ছে। এর ফলে তৈরি হচ্ছে ওজোন হোল। ওজোন হোল তৈরি হয়ে গেলে তার ক্ষতিকারক দিক হচ্ছে ইউভি রে একবার ঢুকে যাবে ভেতর অবধি এবং তার ফলে আমাদের বডিতেও প্রচুর প্রবলেম শুরু হবে, কারণ ইউভি রে যদি একবার ভেতর অবধি চলে আসে পৃথিবীর ভেতর অবধি, সো অবভিয়াসলি তার অনেক সাইড এফেক্ট আছে, কারণ ইউভি হচ্ছে খুবই পাওয়ারফুল একটা রে, হাই এনার্জি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। গ্রিন হাউস এফেক্ট অলরেডি আমরা পড়ে নিয়েছি যে আর্থ যে সমস্ত তাপটা আসে ক্ষুদ্র তরঙ্গ রূপে আসে এবং পৃথিবী পৃষ্ঠ সেটাকে অ্যাবজর্ব করে এবং তারপরে সেটা দীর্ঘ তরঙ্গ রূপে বেরিয়ে যায় অতিরিক্ত তাপটা। যদি এমন কোনো আচ্ছাদন তৈরি হয়ে যায় গ্রিন হাউস গ্যাস দিয়ে যেটা বেরোতে গিয়ে বাধা দেয়, তখন আস্তে আস্তে পৃথিবী গরম হতে শুরু করে, আমরা সেটাকে গ্লোবাল ওয়ার্মিং বলি। তো গ্রিন হাউস এফেক্ট এমনিতে ভালো, কারণ হচ্ছে গ্রিন হাউস এফেক্টের ফলে কি হয়, গ্রিন হাউস এফেক্টের ফলে এমনিতে ভালো গ্রিন হাউস এফেক্ট, কারণ গ্রিন হাউস এফেক্ট ছিল বলেই পৃথিবীতে প্রাণ সঞ্চারিত হয়েছিল। অর্থাৎ যদি সব তাপই বেরিয়ে চলে যেত তাহলে তো ঠান্ডা হয়ে যেত, তো কিছুটা তাপ হোল্ড হলে ভালো, যার ফলে টেম্পারেচারটা 20, 25, 30 থাকবে, কারণ 20, 25, 30, 35 এই টেম্পারেচারটাই প্রাণ তৈরির জন্য উপযুক্ত। সেই কারণে গ্রিন হাউস এফেক্ট এমনিতে ভালো, অর্থাৎ সব তাপটা না বেরিয়ে যাওয়াটাই ভালো, কিছুটা তাপ হোল্ড হলেই ভালো, তবেই কি অ্যাটমসফিয়ার হট থাকবে এবং প্রাণ সঞ্চার হবে। তার জন্যই পৃথিবীতে প্রাণ সঞ্চার হয়েছে, গ্রিন হাউস এফেক্ট আছে বলে। বেশ কিছু গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইডের মতন বেশ কিছু গ্যাস অল্প মাত্রায় প্রেজেন্ট থাকলে তবেই গিয়ে তাপটা কিছুটা হলেও হোল্ড হবে এবং তাপটা যদি হোল্ড হয় তবেই প্রাণ সঞ্চারের উপযুক্ত পরিবেশ তৈরি হবে। কিন্তু যদি বেশি হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তাহলে যা থাকার কথা তার থেকে বেশি তাপ যদি প্রেজেন্ট থাকে অ্যাটমসফিয়ারে, তখন অবশ্যই সেটা গরম হবে এবং আলটিমেটলি সেটাতে গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাবে। সো গ্রিন হাউস এফেক্টের একটা এক্সট্রিম কনসিকুয়েন্স হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হবে, মেরু প্রদেশে যে সমস্ত বরফ আছে গলতে শুরু করবে, জলের উচ্চতা বাড়তে শুরু করবে, এই সমস্ত প্রবলেম গুলো হতে শুরু করবে। চলে আসছি ওয়াটার পলিউশন। ওয়াটার পলিউশন সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, এয়ারটাই মেনলি, ওয়াটারের মধ্যে বিভিন্ন রকম ওয়াটার আছে, ঠিক আছে। পলিউশনের বিভিন্ন সোর্স আছে, সারফেস ওয়াটার পলিউশন হতে পারে, সমুদ্রের ওয়াটারের পলিউশন হতে পারে, গ্রাউন্ড ওয়াটার মাটির নিচের জলের পলিউশন হতে পারে, ফিজিক্যাল পলিউশন, কেমিক্যাল পলিউশন, অর্গানিক পলিউশন হতে পারে, ন্যাচারাল সোর্সের থেকে পলিউশন হতে পারে, হিউম্যান সোর্সের থেকে পলিউশন হতে পারে, এফ্লুয়েন্ট যেটা কিনা বজ্র পদার্থ হিসেবে বেরিয়ে যাচ্ছে সেখান থেকে ওয়াটার পলিউশন হতে পারে। ওয়াটার পলিউশনের মধ্যে নেক্সট হচ্ছে ডিজলভড অক্সিজেন। অক্সিজেন যদি বেশি অ্যামাউন্টে জলের মধ্যে ডিজলভ থাকে তাহলে সেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য ভালো, মাছ টাছ যারা আছে কিনা তাদের জন্য ভালো, অ্যাকোয়াটিক লাইফের জন্য ভালো ওয়াটার যদি জলের মধ্যে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে, যেটাকে আমরা ডিজলভড অক্সিজেন বলি। সো অক্সিজেন যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে জলের মধ্যে, পুকুরের জল, নদীর জল, ডোবার জল, সব জায়গায় যদি জলের মধ্যে সাফিসিয়েন্ট অক্সিজেন প্রেজেন্স থাকে ডিজলভ হয়ে গিয়ে, যেটাকে আমরা ডিজলভড অক্সিজেন বলি, সেটা প্রেজেন্ট থাকলে ভালো এমনিতে। তার কারণ হচ্ছে অ্যাকোয়াটিক লাইফটা ঠিকভাবে চলবে, কিন্তু যদি কমে যায় তখন সেটা খারাপ। ডিজলভড অক্সিজেন কমে গেলে ফিশ বা অ্যাকোয়াটিক লাইফের বেঁচে থাকার ডিফিকাল্টি হয়ে যাবে। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কি বলছে, যতটা অক্সিজেন প্রয়োজন যে ওয়াটার বডির মধ্যে, ওয়াটার বডি মানে এখানে বলা হচ্ছে পুকুর, নদী, নালা, ডোবা, তার মধ্যে যে মাইক্রো অর্গানিজমস মানে ব্যাকটেরিয়া গুলো আছে, সেই ব্যাকটেরিয়া গুলো যত অর্গানিক ম্যাটার আছে এই ওয়াটারের মধ্যে, সেই ব্যাকটেরিয়া গুলো যদি অর্গানিক ম্যাটারটাকে কমপ্লিটলি ডিকম্পোজ করে দেয়, তার জন্য টোটাল যতটা অক্সিজেনের প্রয়োজন হবে তাকে বলে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ কি বলতে চাইছে, যে ওয়াটার বডি, পুকুর টুকুর, সেখানে পুকুর টুকুর যা কিছু আছে, পুকুর, ডোবা, খানা, খন্দ যা কিছু আছে, যে কোনো ওয়াটার বডি, খাল, বিল, নদী, নালা, তো যে কোনো ওয়াটার বডিতে যত অর্গানিক ম্যাটার আছে এবং তার মধ্যে যা ব্যাকটেরিয়া আছে, মাইক্রো অর্গানিজম আছে, সমস্ত ব্যাকটেরিয়া গুলো যদি সমস্ত অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করে দেয়, তার জন্য টোটাল যতটা অক্সিজেন দরকার হবে, ডিকম্পোজ করতে তো অ্যারোবিক ডিকম্পোজিশন হবে, অক্সিজেনের দরকার হবে, সো টোটাল যতটা অক্সিজেন দরকার হবে তাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড খুব বেশি, তার মানেটা কি, ওইখানে অনেক বেশি অর্গানিক ম্যাটার আছে, অর্থাৎ অর্গানিক ম্যাটারটাকে কমপ্লিটলি অক্সিডাইজ করতে, কমপ্লিটলি ডিকম্পোজ করতে মাইক্রো অর্গানিজম গুলোর অনেক বেশি অক্সিজেন লাগছে। সো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যদি বেশি হয়, তার মানেটা হচ্ছে প্রচুর অর্গানিক ম্যাটার, প্রচুর ফালতু ওয়েস্ট বর্জ্য পদার্থ, মেবি তারা বায়োডিগ্রেডেবল, কিন্তু প্রচুর ফালতু ওয়েস্ট বর্জ্য পদার্থ ওই ওয়াটার বডিতে প্রেজেন্ট আছে, যে কারণে সেই ম্যাটার গুলোকে
ব্যাকটেরিয়া দিয়ে কমপ্লিটলি ডিকম্পোজ করার জন্য অনেক বেশি অক্সিজেন লাগছে, তাই বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড অনেক বেশি হয়ে গেছে, মানে সেটা দূষিত জল হয়ে যাচ্ছে। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, এটাকে কি বলছে, যে সমস্ত অর্গানিক পলিউটেন্ট গুলো প্রেজেন্ট আছে সেই সমস্ত অর্গানিক পলিউটেন্ট গুলোকে কমপ্লিটলি অক্সিডাইজ করার জন্য যতটা অক্সিজেনের প্রয়োজন আছে, ঠিক আছে, যতটা অক্সিজেনের প্রয়োজন আছে তাকে বলছি আমরা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে হচ্ছে ওয়াটার, যদি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি আর সিওডি হাই হয় তার মানে ওয়াটারটা পলিউটেড। বিওডি হাই মানে ওখানে প্রচুর বায়োডিগ্রেডেবল ওয়েস্ট পড়ে আছে, বায়োডিগ্রেডেবল ওয়েস্ট পড়ে আছে যাদেরকে কমপ্লিটলি ডিকম্পোজ করতে ব্যাকটেরিয়াগুলোর অনেক অক্সিজেন লাগছে, তাই বিওডির ভ্যালু হাই। সিওডির ভ্যালু হাই মানে ওখানে বায়োডিগ্রেডেবল ছাড়াও অন্য অনেক ওয়েস্ট আছে, কেমিক্যাল ওয়েস্ট অনেক পড়ে আছে, যে কেমিক্যাল ওয়েস্ট গুলোকে অবভিয়াসলি ব্যাকটেরিয়া ডিকম্পোজ করতে পারবে না, কিন্তু যত কেমিক্যাল ওয়েস্ট আছে তাদেরকে যদি কোনো অক্সিডাইজিং এজেন্টের থ্রু দিয়ে ডিকম্পোজ করা যায় তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের অনেক বেশি অ্যামাউন্টের প্রয়োজন, যাকে বলছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। অর্থাৎ যত কেমিক্যাল সাবস্টেন্স প্রেজেন্ট আছে তাদেরকে যদি কমপ্লিটলি অক্সিডাইজ করা হয় কোনো অক্সিডাইজিং এজেন্ট যেমন KMnO4 এর থ্রু দিয়ে, যদি তাদেরকে কেমিক্যালি অক্সিডাইজ করা হয় তাহলে যত অক্সিজেন লাগবে তাকে বলছি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এবং কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বেশি মানে প্রচুর কেমিক্যাল সাবস্টেন্স প্রেজেন্ট আছে ওই ওয়াটার বডিতে, যাকে কিনা কোনো অক্সিডাইজিং এজেন্টের থ্রু দিয়ে অক্সিডাইজ করতে অনেক বেশি অ্যামাউন্টের অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। তো এই দুটো ইম্পর্টেন্ট টার্ম। সয়েল পলিউশনের মেন কি কি সোর্স আছে? সয়েল পলিউশনের মেন সোর্স হচ্ছে ইনসেক্টিসাইড হতে পারে, হার্বিসাইড হতে পারে, পেস্টিসাইড হতে পারে, ঠিক আছে, এগুলো যদি বেশি বেশি থাকে তাহলে সয়েল পলিউশন হয়ে থাকে। রেডিওঅ্যাক্টিভ সাবস্টেন্স হতে পারে যেখানে সেখানে ডিকম্পোজ করে দেওয়া হচ্ছে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্টকে ম্যানেজমেন্ট করার জন্য দুই রকমের ওয়েস্ট হয় মেইনলি, বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল। সো দুই রকমের ম্যানেজমেন্ট হবে। ওয়েস্টের সোর্স হতে পারে হাউসহোল্ড সোর্স অথবা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল সোর্স, এবং তাকে ম্যানেজ করার জন্য মেইনলি দুই রকমের ম্যানেজমেন্ট হচ্ছে, একটা বায়োডিগ্রেডেবলের জন্য একটা নন বায়োডিগ্রেডেবলের জন্য, ঠিক আছে। দুই রকমের ম্যানেজমেন্ট হচ্ছে। নন বায়োডিগ্রেডেবলের জন্য 4R মেথড, নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের জন্য 4R মেথড, অর্থাৎ এরকম ওয়েস্টের ইউজকে রিডিউস করতে বলছে, রিইউজ করতে বলছে, রিসাইকেল করতে বলছে, রিকভার করতে বলছে, 4R মেথড। সো হোয়াট ইজ 4R? নন বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্ট আছে সেই নন বায়োডিগ্রেডেবল ওয়েস্ট গুলোকে ম্যানেজ করার জন্য কি করতে বলছে, বলছে ওরকম ওয়েস্ট রিডিউস করো, ওদের ব্যবহার রিডিউস করো, কমাও, অথবা তাদের রিইউজ করো, প্লাস্টিককে রিইউজ করে নাও, ফেলে দিও না, রিসাইকেল করো, যদি নষ্ট হয়ে যায় প্লাস্টিক সেখান থেকে আবার নতুন কিছু বানিয়ে নাও, প্লাস্টিকের রিসাইকেল করো, অথবা রিকভার করো। অর্থাৎ রিকভার করো মানে যেখানে যেখানে নষ্ট জিনিস পড়ে আছে তাকে দেখো, তুলে আনো, তুলে এনে আইদার তাকে রিডিউস করো তার ব্যবহার, অথবা তাকে রিসাইকেল করো, অথবা তার থেকে অন্য কিছু তৈরি করে নাও বা রিইউজ করে নাও। সো 4R, রিডিউস করো এদের ব্যবহার, অথবা রিইউজ করে নাও, অথবা এদেরকে রিকভার করো, অথবা এদেরকে রিসাইকেল করো। এইভাবে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টের অ্যামাউন্টকে কম করার কথা বলা হচ্ছে। বায়োডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো আছে তাদের জন্য কি বলা হচ্ছে, যে প্রপারলি ডিসপোজ করো, যেখানে সেখানে ময়লা ফেলে দিচ্ছি আমরা সেটা না করো, প্রপারলি ডিসপোজ করো, প্রপারলি সেটাকে ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশনের থ্রু দিয়ে ডিকম্পোজ করে দেওয়া হোক, প্রপারলি কালেকশন করতে হবে, প্রপারলি ডিসপোজ করতে হবে। সেইভাবে বায়োডিগ্রেডেবল ওয়েস্টকে আমরা ম্যানেজ করতে পারি। সো আমরা ছোট্টভাবে দেখে নিলাম পরিবেশ রসায়ন এবং তার ইম্পর্টেন্ট জায়গাগুলো। স্মগ ইম্পর্টেন্ট, অ্যাসিড রেন ইম্পর্টেন্ট, এখান থেকে ওজোন ডিপ্লেশন ইম্পর্টেন্ট, গ্রিন হাউস এফেক্ট ইম্পর্টেন্ট। এই চারটে জোন হচ্ছে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট জোন হচ্ছে এখানে এই চারটে। প্রাইমারি পলিউটেন্ট, সেকেন্ডারি পলিউটেন্ট, এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। প্যান, তার স্ট্রাকচার, তার নাম, ফুল ফর্ম, সেটা প্রাইমারি না সেকেন্ডারি পলিউটেন্ট ইম্পর্টেন্ট। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট এরিয়াস অফ পরিবেশ রসায়ন। সো চলো কুইকলি আমরা স্টার্ট করে দিই। পলিমার চ্যাপ্টারটা কি বলছি একে একে দেখে নিই। পলিমার বলতে কি বোঝায়, যখন বিভিন্ন রকমের ছোট ছোট কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট ইজ মোনোমার তারা একসাথে জয়েন করে যায় কেমিক্যাল বন্ডের থ্রু দিয়ে, তখন তাকে বলে পলিমার, প্রসেসটাকে বলে পলিমারাইজেশন। তাহলে মোনোমার বা ছোট ছোট কম্পাউন্ড, যেরকম দেখতে পাচ্ছি ইথাইলিন মলিকুলটা, ইথিন মলিকুল, অসংখ্য ইথিন মলিকুল যেটা কিনা মোনোমার, সেটা বিভিন্ন কন্ডিশনে, প্রেসার, টেম্পারেচার, বিভিন্ন কন্ডিশনে যখন একসাথে জয়েন করে গেছে বন্ড ফরমেশনের থ্রু দিয়ে CH2 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 হোল N ফর্মে চলে গেছে, তখন তাকে বলছি পলিমার হয়ে গেছে। ইথিন থেকে তৈরি হয়ে গেছে পলিথিন বা পলিইথিন বা পলিথিন। সো এটা হচ্ছে পলিমার, এটা হচ্ছে তার মোনোমার, প্রসেসটাকে বলছি পলিমারাইজেশন। সো এই পলিমারাইজেশন দুই রকম হতে পারে, যদি একই সেম মোনোমার কম্বাইন করে দিয়ে পলিমার তৈরি করে তাকে বলে হোমোপলিমার, আর যদি ডিফারেন্ট পলিমার কম্বাইন করে, ডিফারেন্ট পলিমার কম্বাইন করে দিয়ে যে
ডিফারেন্ট ডিফারেন্ট মনোমার কম্বাইন করে দিয়ে যে পলিমার তৈরি করে তাকে বলে কোপলিমার। সো সেম, সবগুলোই সেম, যেরকম একইভাবে দেখলাম ইথিন মলিকুল গুলোই খালি কম্বাইন করে গেছে, পলিমারাইজ করে গেছে ইথিন মলিকুল, অসংখ্য ইথিন মলিকুল কেমিক্যাল বন্ডের থ্রু দিয়ে জয়েন করে পলিথিন এই যে পলিমারটা তৈরি করলো, এটা একটা হোমোপলিমার। কিন্তু কোপলিমার দেখো, হেক্সামিথাইলিন ডাইয়ামিন, এটা একটা কম্পাউন্ড, হেক্সামিথাইলিন ডাইয়ামিন, এটা একটা মনোমার, এর সঙ্গে অ্যাডিপিক অ্যাসিড, এটা আর একটা মনোমার, দুটো ডিফারেন্ট মনোমার। সো হেক্সামিথাইলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড এই দুটো ডিফারেন্ট মনোমার যখন কম্বাইন করেছে দিয়ে পলিমার তৈরি করেছে যাকে বলা হয় নাইলন 66, তখন সেটা হচ্ছে একটা কোপলিমার। এই স্ট্রাকচার গুলো, এই রিঅ্যাকশন গুলো মুখস্থ রাখতে হবে, এগুলো একটু মেমোরাইজ রাখতে হবে। সো হেক্সামিথাইলিন অ্যানিলিন, হেক্সামিথাইলিন ডাইয়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড, হেক্সামিথাইলিন ডাইয়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড, এরা যখন কম্বাইন করছে, হেক্সামিথাইলিন ডাইয়ামিনের সঙ্গে যখন অ্যাডিপিক অ্যাসিড কম্বাইন করে যাচ্ছে, পলিমারাইজ করে যাচ্ছে, তখন তৈরি হচ্ছে নাইলন 66, এটা একটা কোপলিমার। আর ইথিন মলিকুল গুলো যখন সেম মলিকুল, ইথিন মলিকুল মানে সেম মলিকুল, তারা কম্বাইন করছে, পলিমারাইজ করছে, তৈরি হচ্ছে পলিথিন, সেটা একটা হোমোপলিমার। রিঅ্যাকশন গুলো কিন্তু মেমোরাইজ করে রাখতে হবে, কারণ এই রিঅ্যাকশন গুলো ইম্পর্টেন্ট, যেগুলো বলবো সেই রিঅ্যাকশন উইথ স্ট্রাকচার মেমোরাইজ করতে হবে। ন্যাচারাল পলিমার, মনোমারটা যদি নেচার থেকেই পাওয়া যায় তাকে বলে ন্যাচারাল পলিমার, যেরকম রাবার, ঠিক আছে, সেলুলোজ। সিনথেটিক পলিমার, পলিমারটাকে যদি কমপ্লিটলি ল্যাবরেটরিতে তৈরি করা হয়, মনোমারটাও ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে এবং সেখান থেকে পলিমারটাও ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, তখন তাকে বলা হচ্ছে সিনথেটিক পলিমার। ঠিক আছে, হাউস হোল্ডের জন্য যে সমস্ত জিনিসপত্র ইউজ করা হয়, যেরকম টেফলন, তারপরে সিনথেটিক রাবার, পলিথিন, নাইলন, পিভিসি, এগুলো সবই হচ্ছে এদের মনোমারও ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে, এদের পলিমারও ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। সিনথেটিক পলিমার। সেমি সিনথেটিক পলিমার, যেখানে সেমি সিনথেটিক পলিমার হচ্ছে যেখানে মনোমারটা নেচার থেকে পাওয়া যায় কিন্তু সেই মনোমারের উপরে কিছুটা মডিফাই করা হয় দিয়ে তারপরে ফাইনালি পলিমারটা তৈরি করা হয়, যেরকম সিনথেটিক রাবার। সিনথেটিক রাবারের ক্ষেত্রে মনোমার যে রাবারটা সেই মলিকুলটা নেচার থেকেই পাওয়া যায়, কিন্তু তার উপরে ভলকানাইজেশন করা হয়, তাকে মডিফাই করা হয়, মডিফাই করে যখন পলিমারাইজেশন করা হয় তখন তাকে বলা হচ্ছে সেমি সিনথেটিক পলিমার। নেক্সট, পলিমারের ক্লাসিফিকেশন। লিনিয়ার পলিমার মানে একটাই চেঞ্জ আছে পলিমারে, তাকে বলে লিনিয়ার পলিমার। এটা হতে পারে হাই ডেনসিটি পলিথিন, হতে পারে পিভিসি, হতে পারে নাইলন, হতে পারে পলিয়েস্টার। ব্রাঞ্চ পলিমার, লো ডেনসিটি পলিথিন গুলো হয় ব্রাঞ্চ পলিমার, গ্লাইকোজেন, স্টার্চ, পলিথিন, লো ডেনসিটি পলিমার, এটা হচ্ছে ব্রাঞ্চ হয়। এছাড়া হচ্ছে ব্যাকেলাইট, মেলামাইন, এই পলিমার গুলো কেমন ক্রস লিঙ্কড পলিমার বা নেটওয়ার্ক পলিমার। ক্রস লিঙ্কড মানে হচ্ছে দুটো চেন যাচ্ছিল মাঝখানে জয়েনিং হয়ে গেছে, দুটো চেন যাচ্ছিল পলিমারের মাঝখানে আবার জয়েনিং হয়ে গেছে, তখন ক্রস লিঙ্কড। আর এই ক্রস লিঙ্কিং যদি খুব বেশি হয় তখন এটা নেটওয়ার্ক মতন তৈরি হয়ে যাবে, অনেকগুলো চেন যাবে, অনেকগুলো চেনের মাঝখান দিয়ে আবার হচ্ছে অনেকগুলো ক্রস লিঙ্কিং হয়ে যাবে। সো লম্বা লম্বা চেন অনেকগুলো থাকবে, তার মাঝখান দিয়ে অনেক ক্রস লিঙ্কিং হয়ে যাবে, তখন হবে হচ্ছে নেটওয়ার্ক পলিমার। এরা হচ্ছে ব্যাকেলাইট, মেলামাইন, এই সমস্ত পলিমার গুলো। চলে আসছি নেক্সট ক্লাসিফিকেশন, ইলাস্টোমার। ইলাস্টোমার হচ্ছে যে সমস্ত পলিমারে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই উইক, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুবই উইক, তারা হচ্ছে ইলাস্টোমার। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন উইক হওয়ার জন্য এরা খুবই ফ্লেক্সিবল হয়, যেরকম দেখতেই পাচ্ছি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা উইক, ফ্লেক্সিবল টাইপের। ঠিক আছে, এরা হচ্ছে ইলাস্টোমার, যেরকম হচ্ছে ন্যাচারাল রাবার। ঠিক আছে, ইলাস্টোমার মানে হচ্ছে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন এত উইক যে এরকম নরবরে থাকে, ফ্লেক্সিবল থাকে, রিজিড থাকে না, নরবরে থাকে, ফ্লেক্সিবল থাকে, ন্যাচারাল রাবার, ইলাস্টোমার। ঠিক আছে, এই ইলাস্টোমারকে যদি তারপরে আমরা ভালকানাইজেশন করি, ন্যাচারাল রাবার আছে সেখানে ক্রস লিঙ্কিং করি, তাহলে সেখানে কিছুটা হলেও রিজিডিটি আসে। তার ফলে কি কি প্রপার্টি আসে, যে প্রপার্টি হয় হচ্ছে রিগেনিং দ্য অরিজিনাল পজিশন আফটার স্ট্রেচিং, অর্থাৎ ন্যাচারাল রাবার যেটা কিনা একটা ইলাস্টোমার, যেখানে কিনা তোমার মলিকুল গুলোর মধ্যে, অ্যাটম গুলোর মধ্যে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যে কারণে তারা ইলাস্টিসিটির মতন থাকে, ফ্লেক্সিবল থাকে, রিজিড থাকে না, ন্যাচারাল রাবার, ইলাস্টোমার। সেখানে যদি ভলকানাইজেশন করা হয়, সালফার দিয়ে ক্রস লিঙ্কিং করা হয়, সালফারের সঙ্গে রিঅ্যাক্ট করানো হয়, দিয়ে ক্রস লিঙ্কিং করা হয়, তাহলে একটু হলেও রিজিডিটি আসে। এতে কি হয়, যখন স্ট্রেচ করা হয়, ন্যাচারাল রাবার হলে কি হতো, একবার যদি স্ট্রেচ করা হতো তাকে আর চেষ্টা করে অরিজিনাল পজিশনে ব্যাক করানো যেত না, কারণ এতই উইক ফোর্স অফ অ্যাট্রাকশন, একবার স্ট্রেচ হয়ে গেলে আর সেটা রিগেন করানো যেত না, তার শেপকে রিগেন করানো যেত না।
কিন্তু ন্যাচারাল রাবারকে যদি ভলকানাইজ করে দেওয়া হয়, সালফার দিয়ে ট্রিটমেন্ট করে যদি ক্রস লিঙ্কিং তৈরি করে দেওয়া হয়, সালফারের দিয়ে ভলকানাইজ করে দেওয়া হয়, তাহলে ন্যাচারাল রাবারের মধ্যে সিনথেটিক রাবারের মতন হয়ে যায়, ভলকানাইজেশন হয়ে যায়। ন্যাচারাল রাবারে কি হলো? ন্যাচারাল রাবারে ভলকানাইজেশন হয়ে গেল, দ্যাট ইজ ভলকানাইজড রাবার হলো। তখন কি হবে? স্ট্রেচ করার পরেও আবার তাকে রিগেইন করা যাবে, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন এখন অতটা উইক রইল না, কারণ সালফারের থ্রু দিয়ে ক্রস লিঙ্কিং করে দেওয়া হয়েছে। ক্রস লিঙ্কিং করে দেওয়ার জন্য কি হয়েছে? ক্রস লিঙ্কিং করে দেওয়ার জন্য একটু হলো ফ্লেক্সিবিলিটি কমেছে এবং রিজিডিটি বেড়েছে। এই ফ্লেক্সিবিলিটি একটু হলো কমেছে, তাই স্ট্রেচ করা যাচ্ছে এখনো, কারণ আছে ফ্লেক্সিবিলিটি, কিন্তু একটু হলেও ফ্লেক্সিবিলিটি কমেছে আর রিজিডিটি বেড়েছে, সেই কারণে আবার তাকে অরিজিনাল পজিশনে রিগেইন করা যাচ্ছে। সো ন্যাচারাল রাবারে ভলকানাইজেশন, ন্যাচারাল রাবার হচ্ছে একটা ইলাস্টোমার যেখানে ফোর্স অফ অ্যাট্রাকশন উইক, তো এটাকে একবার স্ট্রেচ করে দিলে, ন্যাচারাল রাবার হচ্ছে ইলাস্টোমার, ফোর্স অফ অ্যাট্রাকশন উইক, একবার স্ট্রেচ করে দিলে আর তাকে ফার্দার কিছু করা সম্ভব নয়, শেপ নষ্ট হয়ে গেল। কিন্তু ভলকানাইজ যদি করে দেওয়া হয়, সালফার দিয়ে ক্রস লিঙ্কিং করে দেওয়া হয়, তখন আবার শেপটা রিগেইন করা যায়, দ্যাট ইজ কল্ড ভলকানাইজেশন। এবং তার ইম্পর্টেন্স, ফাইবারস, আগেরটা ছিল ইলাস্টোমার্স, ফাইবারস এর মধ্যে বলছে স্ট্রং মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, ঠিক আছে? চেইন গুলোর মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, দেখতেই পাচ্ছি লম্বা লম্বা চেইন দিয়ে পলিমার তৈরি হচ্ছে যাদের মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, যেমন নাইলন 66, টেরিলিন, এগুলো হচ্ছে ফাইবার, ঠিক আছে? ফাইবার পলিমার, স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। টেরিলিন তাই সহজে ছেড়ে না, টেরিলিনের জামা সহজে ছেড়ে না, নাইলনের দড়ি সহজে ছেড়ে না, সো স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন আছে নাইলন 66, টেরিলিন, সিল্ক, এই সমস্ত। নেক্সট হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। থার্মোপ্লাস্টিক হচ্ছে এই সমস্ত পলিমারকে যদি হিট করা হয় তাহলে তারা সফট হয়ে যায় এবং কোল্ড করলে আবার হার্ড হয়ে অরিজিনাল পজিশনে ব্যাক করে আসে, যেরকম টেফলন, পলিথিন, পলিস্টাইরিন, পিভিসি, টেফলন, এই হচ্ছে এক্সাম্পল গুলো। হিট করলে তারা সফট হয়ে যায় এবং কোল্ড করলে আবার হার্ড হয়ে অল্প স্বল্প ফিজিক্যাল প্রপার্টিতে চেঞ্জ হয়, একেবারে হয় না তা নয়, কিন্তু মেজরিটি প্রপার্টিটা রিটেন করে যায়। হিট করলে তারা সফট হয়ে যায় এবং তারপরে যদি আবার কোল্ড করা হয় তারা আবার হার্ড হয়ে যায় এবং এর ফলে অল্প স্বল্প ফিজিক্যাল প্রপার্টি চেঞ্জ হয় কিন্তু মেজর কোনো চেঞ্জ হয় না, তারা হচ্ছে থার্মোপ্লাস্টিক্স, ঠিক আছে? পিভিসি, টেফলন, এগুলো হচ্ছে থার্মোপ্লাস্টিক্স। বিকার তৈরিতে ইউজ হয়, কেমিক্যাল বিকার তৈরিতে ইউজ হয়, কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেফলনের বিকার পাওয়া যায়। থার্মোসেটিং পলিমার, এরা হচ্ছে যখনই হিট করা হয় তখনই ক্রস লিঙ্কিং ডেভেলপ করে যায়, তাই পার্মানেন্ট স্ট্রাকচারে চেঞ্জ হয়ে যায়, আর ব্যাক করে আসা যায় না এবং কোনো ইউজ থাকে না তার। এর এক্সাম্পল হচ্ছে ব্যাকেলাইট, মেলামাইন, ফর্মালডিহাইড রেজিন। অর্থাৎ হিট করলে সফট হবে বা কোল্ড করলে হার্ড হয়ে যাবে এরকম হবে না, হিট করলে ক্রস লিঙ্কিং ডেভেলপ করে যাবে, ক্রস লিঙ্কিং ডেভেলপ হয়ে গেলে পার্মানেন্টলি ও স্ট্রাকচার ডিফর্মড হয়ে যাবে। হিট করলে আবার তাকে পুরনো অবস্থায় ফেরত পাওয়া যাবে না কোল্ড করে, কারণ হচ্ছে হিট করলে ক্রস লিঙ্কিং ডেভেলপ হয়ে যাবে এবং তার ফলে পার্মানেন্টলি শেপ ডিফর্ম হয়ে যাবে এবং তার ফলে অরিজিনাল ইউজটা থেকে আর করা সম্ভব হয় না, অরিজিনাল ইউজ আর করা যাবে না। এক্সাম্পল হচ্ছে ব্যাকেলাইট, ফর্মালডিহাইড রেজিন, এটসেট্রা। সো দেখতেই পাচ্ছ থার্মোপ্লাস্টিক মানে হচ্ছে এরকম, অর্থাৎ হিট করলে এটা সফট হবে এবং কোল্ড করলে আবার হার্ড হয়ে যাবে। ইলাস্টোমার হচ্ছে এমনিতেই ফ্লেক্সিবল কম থাকবে, ভালকানাইজেশন যদি করি রাবারে ক্রস লিঙ্কিং করি তাহলে একটু হলো ফ্লেক্সিবিলিটি ম্যানেজ করা যাবে, রিজিডিটি নিয়ে আসা যাবে, আর রিজিডিটি যদি একটু নিয়ে আসা যায় ভালকানাইজেশনের থ্রু দিয়ে ক্রস লিঙ্কিং করিয়ে, তাহলে শেপটা আবার রিগেইন করা যাবে। না হলে কি হচ্ছিল, শেপ আর রিগেইন করা যাচ্ছিল না, অর্থাৎ এদের মধ্যে এতই উইক ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে যে একবার স্ট্রেচ করে দিলে আর শেপটা রিগেইন হয় না, উইক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো শেপটা রিগেইন তখনই করা যাবে যদি ভালকানাইজেশন করা হয় সালফার দিয়ে ক্রস লিঙ্কিং এর থ্রু দিয়ে। তো এই রাবারকে ভালকানাইজড ওয়েতে ইউজ করা হয় যাতে স্ট্রেচও করা যায় আবার তাকে অরিজিনাল শেপে ব্যাকও করে নিয়ে আসা যায়। এরা হচ্ছে থার্মোসেটস, দেখতেই পাচ্ছ প্রচুর ক্রস লিঙ্কিং ডেভেলপ করে আছে, অর্থাৎ যখনই হিট করা হবে তখনই এত ক্রস লিঙ্কিং ডেভেলপ করে যাবে যেটা নেটওয়ার্ক মতন হয়ে যাবে, দিয়ে পুরোপুরি হাইলি রিজিড হয়ে যাবে, পার্মানেন্টলি স্ট্রাকচারটা ড্যামেজ হয়ে নষ্ট হয়ে যাবে। তাই এখানে হিট করা এবং আবার কোল্ড করে অরিজিনাল স্ট্রাকচারে ব্যাক করে আনা যেটা থার্মোপ্লাস্টিকে করা যায় সেটা থার্মোসেটিং এ করা পসিবল নয়। নেক্সট কি বলছে, অ্যাডিশন পলিমার কি বলছে, যে কম্পাউন্ড গুলো অ্যাড হয়ে যখন পলিমার তৈরি করবে, ইথিন থেকে পলিথিন, প্রোপিলিন থেকে পলিপ্রোপিন, কম্পাউন্ড গুলো অ্যাড হয়ে পলিমার তৈরি করছে। পিভিসি এটাও একটা অ্যাডিশন পলিমার, টেফলন অ্যাডিশন পলিমার, কম্পাউন্ড গুলো মোনোমার গুলো সিম্পল অ্যাড হয়ে যাচ্ছে দিয়ে পলিমারের চেইন তৈরি করছে, তারা হচ্ছে অ্যাডিশন পলিমার। এক্সাম্পল এবং স্ট্রাকচার মনে রাখতে হবে, অ্যাডিশন পলিমার
একটা एग्जांपल দেখছি বিউটা 1,3 ডাইন তার সঙ্গে স্টাইরিন কোপলিমারাইজেশন হয়েছে অবভিয়াসলি দুটো ডিফারেন্ট মনোমার আছে বিউটা 1,3 ডাইন এবং স্টাইরিন দুটো ডিফারেন্ট মনোমার আছে তাই কোপলিমারাইজেশন হচ্ছে দিয়ে তৈরি হচ্ছে বুনা এস এই পার্টিকুলার সিনথেটিক রাবার তো এটা হচ্ছে বেসিক্যালি একটা এডিশন পলিমারাইজেশন কারণ এখানে দুটো ডিফারেন্ট মনোমার অ্যাড হয়ে একটা পলিমার তৈরি করছে ডিফারেন্ট মনোমার অ্যাড হয়েছে বলে কোপলিমারাইজেশন কিন্তু আলটিমেটলি এটা এডিশন পলিমারাইজেশন কারণ দুটো ডিফারেন্ট পলিমার অ্যাড হয়ে কম্পাউন্ড তৈরি করেছে ইকুয়েশন মুখস্থ রাখতে হবে স্ট্রাকচার এবং ইকুয়েশন স্টাডি করে মেমোরাইজ রাখতে হবে কনডেনসেশন পলিমার নামেই বোঝা যাচ্ছে কনডেনসেশন হবে কনডেনসেশনের কথাটার মানে কি আগেও পড়েছি অনেকবার কনডেনসেশন যখন পড়েছি অ্যালডিহাইড কিটোন পড়ার সময় কনডেনসেশন সম্পর্কে আইডিয়া পেয়েছি কনডেনসেশন মানে হচ্ছে দুটো কম্পাউন্ড অ্যাড নিশ্চয়ই হবে কিন্তু মাঝখান থেকে একটা ছোট্ট কম্পাউন্ড লাইক ওয়াটার মলিকুল আউট হয়ে যাবে সো দুটো কম্পাউন্ড অ্যাড হবে এবং কোনো একটা কম্পাউন্ড ছোট্ট একটা ওয়াটার মলিকুল আউট হয়ে যাবে তখন বলবো কনডেনসেশন যেরকম দেখতেই পাচ্ছি নাইলন 6,6 যখন তৈরি হচ্ছে হেক্সামিথাইলিন ডায়ামিন এবং অ্যাডিপিক অ্যাসিড 525 কেলভিন টেম্পারেচারে হিট করা হচ্ছে তাতে কি হচ্ছে ওয়াটার মলিকুল লস হয়ে যাচ্ছে এবং তার ফলে তারা জয়েন করে নাইলন 6,6 তৈরি করছে খুব ইম্পর্টেন্ট মেমোরাইজ রাখতে হবে এডিশন পলিমারাইজেশনের মেকানিজমটা দেখি পারঅক্সাইড নেওয়া হয় বেনজয়েল পারঅক্সাইড নেওয়া হয়েছে বেনজয়েল পারঅক্সাইডের পারঅক্সো বন্ডটা ইজিলি ব্রেক করে যায় বেনজয়েল পারঅক্সাইড নেওয়া হয়েছে যার পারঅক্সো বন্ড বেনজয়েল পারঅক্সাইডের পারঅক্সো বন্ড ইজিলি ব্রেক করে যায় তৈরি হয় ফ্রি রেডিক্যাল প্রথমে তৈরি হয় বেনজয়েল ফ্রি রেডিক্যাল থেকে এই পার্টটা বা CO2 তৈরি করে আউট হয়ে যায় সো বেনজয়েল ফ্রি রেডিক্যাল থেকে তৈরি হয় ফিনাইল ফ্রি রেডিক্যাল তারপরে অ্যালকিন মলিকুলের সঙ্গে রিঅ্যাক্ট করে দিয়ে ফার্দার ফ্রি রেডিক্যাল তৈরি করে সেই ফ্রি রেডিক্যাল গুলো অ্যালকিনের সঙ্গে রিঅ্যাক্ট করতে থাকে এবং জয়েন করতে থাকে অর্থাৎ অ্যাডিশন হতে থাকে কি ছিল বেনজয়েল পারঅক্সাইড ছিল পারঅক্সো বন্ডে ক্লিভ হয়েছে বেনজয়েল ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড আউট হয়েছে তো ফিনাইল ফ্রি রেডিক্যাল তৈরি হয়েছে ফিনাইল ফ্রি রেডিক্যাল ইথিনের সঙ্গে রিঅ্যাক্ট করেছে ফার্দার ফ্রি রেডিক্যাল তৈরি করেছে সেই ফ্রি রেডিক্যাল আরো ইথিনের সঙ্গে জয়েন করে যাচ্ছে দিয়ে অ্যাডিশন পলিমার তৈরি হয়ে যাচ্ছে ফাইনালি এরকম ফ্রি রেডিক্যাল গুলো নিজেরা জয়েন করে গেলে পলিথিন তৈরি হয়ে রিঅ্যাকশন শেষ হয়ে যাচ্ছে সো যতক্ষণ জয়েন করলো তারপরে বড় বড় এই যে টুকরোগুলো তৈরি হলো ফ্রি রেডিক্যাল টুকরোগুলো তারা নিজেরা জয়েন করে গিয়ে আলটিমেটলি পলিথিন তৈরি করলো অ্যাডিশন তৈরি হলো ইথিন ছিল ইথিন থেকে পলিথিন তৈরি হয়ে গেল কতগুলো অ্যাডিশন পলিমারের एग्जांपल প্রথমটা হচ্ছে পলিথিন অলরেডি দেখলাম পলিথিন অ্যাডিশন পলিমারের एग्जांपल হাই ডেনসিটি পলিথিন হতে পারে লো ডেনসিটি পলিথিন হতে পারে যেরকম লো ডেনসিটি পলিথিন হচ্ছে নরমাল পলিথিন ইথিন মলিকুল তাকে হাই প্রেসারে 1000 থেকে 2000 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 350 থেকে 570 কেলভিন টেম্পারেচারে যদি পলিমারাইজ করা হয় তাহলে ইথিন থেকে পলিথিন তৈরি হয় এটা একটা লো ডেনসিটি পলিমার ঠিক আছে লো ডেনসিটি পলিমার অ্যাডিশন পলিমার ইউজ নিশ্চয়ই জানো প্যাকিং করতে ইউজ হয় ইথিনের পলিথিনের ইউজ তোমরা জানো বটল স্কুইজ বটল তৈরি করতে ফ্লেক্সিবল পাইপ তৈরি করতে প্যাকিং এর পারপাসে এগুলো ইউজ করা হয় আচ্ছা নেক্সট হচ্ছে হাই ডেনসিটি পলিথিনে তৈরি হচ্ছে একই ভাবে পলিথিন তৈরি হচ্ছে ইথিনের উপরে কিন্তু ডিফারেন্ট কন্ডিশনে 330 কেলভিন টেম্পারেচার লো প্রেসার 6 to 7 অ্যাটমসফিয়ার প্রেসার এবং জিগলার ন্যাটা ক্যাটালিস্ট দেওয়া হচ্ছে তাতে যে পলিথিন তৈরি হচ্ছে সেটা হাই ডেনসিটি পলিথিন ইউজুয়ালি বাকেট তৈরি করতে টিউব তৈরি করতে ডাস্টবিন তৈরি করতে পাইপ তৈরি করতে বিভিন্ন হাউসওয়্যার তৈরি করতে ইউজ করা হচ্ছে নেক্সট হচ্ছে টেফলন পলিটেট্রাফ্লুরোইথিলিন টেট্রাফ্লুরোইথিন হচ্ছে এই মলিকুলটা CF2 ডাবল বন্ড CF2 ঠিক আছে টেট্রাফ্লুরোইথিন সেখানে যদি ক্যাটালিস্ট দিয়ে হিট দেওয়া হচ্ছে হাই প্রেসারে তাহলে টেফলন মলিকুল তৈরি হচ্ছে টেফলন মলিকুল কেমন টেফলন মলিকুল হচ্ছে থার্মোপ্লাস্টিক একটা পলিমার অর্থাৎ হিট করলে সফটেন হয়ে যাবে নরম হয়ে যাবে এবং কোল্ড করলে আবার হার্ড হয়ে যাবে টেফলনের বিকার কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ইউজ করা হিটিং করার জন্য রিঅ্যাকশন করার জন্য বিকারের মধ্যে রিঅ্যাকট্যান্টকে দিয়ে হিট করতে হবে সো টেফলনের বিকার ইউজ করা হয় কেমিস্ট্রি ল্যাবরেটরিতে ইউজ করার জন্য নেক্সট হচ্ছে প্যান পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল প্যান ভিনাইল সায়ানাইড এই মলিকুলের উপরে পারঅক্সাইড ক্যাটালিস্ট দিয়ে যদি পলিমারাইজেশন করা হয় তাহলে পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল প্যান মলিকুলটা তৈরি হয় ভিনাইল সায়ানাইড যেটা কিনা অ্যাক্রাইলোনাইট্রাইল তার উপরে যদি পারঅক্সাইড ক্যাটালিস্ট দিয়ে পলিমারাইজেশন করা হয় তাহলে প্যান তৈরি হয় এই ভিনাইল সায়ানাইড পাওয়া যায় কিভাবে
অ্যালকাইন মলিকুলে ইথাইন মলিকুলে HCN দিয়ে যদি দেওয়া হয় ইন প্রেজেন্স অফ বেরিয়াম সায়ানাইড, অ্যালকাইন মলিকুলে HCN দেওয়া হয়, অ্যালকাইন মলিকুলে HCN দেওয়া হয় ইন প্রেজেন্স অফ বেরিয়াম সায়ানাইড, তাতে তৈরি হয় ভিনাইল সায়ানাইড। এই ভিনাইল সায়ানাইডের উপরে পারঅক্সাইড ক্যাটালিস্ট দিয়ে পলিমারাইজেশন করলে তৈরি হয়েছে প্যান মলিকুল। খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, খেয়াল রাখতে হবে। প্যান মলিকুল ব্ল্যাঙ্কেট, সোয়েটার এই সমস্ত তৈরি করতে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে পলিয়েস্টার, এটা কনডেনসেশন পলিমার। প্যান পর্যন্ত আমরা যা কিছু দেখলাম এগুলো ছিল সব অ্যাডিশন পলিমার, কম্বাইন করে গেছে, জাস্ট সিম্পল। এখন দেখতে চলেছি কনডেনসেশন পলিমার। পলিয়েস্টার মলিকুলে এই গ্রুপটা থাকে, কার্বক্সিলেট গ্রুপটা থাকে। যেরকম দেখতে পাচ্ছি টেরিলিন হচ্ছে একটা পলিয়েস্টার। এটা কি কেমন, হোমো না কোপলিমার? দেখতেই পাচ্ছি ইথাইলিন গ্লাইকল আর টেরেপথালিক অ্যাসিড। ইথাইলিন গ্লাইকল আছে আর টেরেপথালিক অ্যাসিড আছে। এদের মধ্যে 420 কেলভিন টেম্পারেচারে হিট করা হচ্ছে, জিঙ্ক অ্যাসিটেট দেওয়া হচ্ছে, সঙ্গে অ্যান্টিমনি অক্সাইড দেওয়া হচ্ছে Sb2O3। অ্যান্টিমনি অক্সাইড দেওয়া হচ্ছে, জিঙ্ক অ্যাসিটেট দেওয়া হচ্ছে এবং 420 কেলভিন টেম্পারেচারে হিট করা হচ্ছে। কাদেরকে? মোনোমার হচ্ছে টেরেপথালিক অ্যাসিড এবং ইথাইলিন গ্লাইকল। যেহেতু ডিফারেন্ট মোনোমার তাই এটা কোপলিমারাইজেশন হচ্ছে। এর ফলে ওয়াটার মলিকুল এলিমিনেট হয় এবং টেরিলিন কম্পাউন্ডটা তৈরি হয়। যেহেতু ওয়াটার এলিমিনেট হয়ে তৈরি হয়েছে তাই এটা হচ্ছে কনডেনসেশন পলিমার। ফাইবার তৈরি করতে ইউজ করা হয়, উল ফাইবার, কটন ফাইবার, এই সমস্ত কিছু তৈরি করতে পলিয়েস্টার তৈরি করা হয়। পলিয়েস্টারের নাম নিশ্চয়ই শুনেছো। পলিয়েস্টার জামা কাপড় আমরা পরে থাকি কখনো কখনো, জার্সি কাপড়। গ্লিপটাল, ঠিক আছে, গ্লিপটাল। এখানে হচ্ছে ইথিলিন গ্লাইকল নেওয়া হচ্ছে, সঙ্গে থ্যালিক অ্যাসিড নেওয়া হচ্ছে। ইথিলিন গ্লাইকল, থ্যালিক অ্যাসিড, এখানে কোপলিমারাইজেশন হচ্ছে, তার ফলে তৈরি হচ্ছে গ্লিপটাল মলিকুল। সঙ্গে ওয়াটার যেহেতু বেরিয়ে যাচ্ছে তাই এটা একটা কনডেনসেশন পলিমার। এটাকে কি করা হয়? পেইন্ট, অ্যাসবেস্টাস, সিমেন্ট এইসব তৈরিতে ইউজ করা হয়। পেইন্ট, অ্যাসবেস্টাস, সিমেন্ট এসব তৈরিতে ইউজ করা হয়। ইকুয়েশন স্টাডি করে করে পড়তে হবে, কারণ যে কোনো ইকুয়েশন তুলে কোশ্চেন দিতে পারে। ইউজ তো দেবেই, সঙ্গে অ্যাডিশন পলিমার একটা দিয়ে দিল, কেমন করে তৈরি হয় বলো। নাইলন 6s কেমন করে তৈরি হয়, বুনাএস কেমন করে তৈরি হয়। সো উইথ ইকুয়েশন তোমাকে লিখে আসতে হবে যে বুনাএস এর এটা ছিল, সঙ্গে এটা ছিল, দিয়ে এটা তৈরি হয়েছিল। তো পুরো জিনিসটা লিখে আসতে হবে উইথ ইকুয়েশন, ব্যালেন্সড ইকুয়েশনের সহযোগে লিখে আসতে হবে, সঙ্গে ইউজও জিজ্ঞেস করবে। সো ইকুয়েশনগুলো লিখে লিখে মেমোরাইজ করতে হবে। যেরকম আমরা অনেকক্ষণ ধরে দেখে আসছি নাইলন 66, এটাও একটা কনডেনসেশন পলিমার, পলিঅ্যামাইড টাইপের কনডেনসেশন পলিমার, পলিঅ্যামাইড। সো কি কি আছে? হেক্সাম, ইথাইলিন, ডাইঅ্যামিন আছে আর অ্যাডিপিক অ্যাসিড আছে। 3-4 বার ইকুয়েশনটাকে দেখলাম। হেক্সাম, ইথাইলিন, ডাইঅ্যামিন আছে, অ্যাডিপিক অ্যাসিড আছে, 553 কেলভিন টেম্পারেচার আছে, হাই প্রেসার আছে, তৈরি হচ্ছে নাইলন 66। ঠিক আছে, ব্রাশ তৈরি করতে ইউজ করা হয়, সঙ্গে শীট তৈরি করতে ইউজ করা হয়, উল তৈরি করতে ইউজ করা হয় নাইলন 66 মলিকুল। 3-4 বার ইকুয়েশনটা দেখে নিয়েছি। নেক্সট হচ্ছে নাইলন 6, সাইক্লোহেক্সেন মলিকুলকে অক্সিডাইজ করা হয়, তারপরে তাকে অক্সিডাইজ করে এটা কিটোন পাওয়া যায়, সাইক্লোহেক্সানোন। তারপরে তার উপরে NH2H দেওয়া হয়, অ্যামোনিয়া ডেরিভেটিভ দেওয়া হচ্ছে, ডাবল বন্ড ও আছে, অ্যামোনিয়া ডেরিভেটিভ দেওয়া হচ্ছে। সো কনডেনসেশন রিঅ্যাকশন হবে, তৈরি হয় সাইক্লোহেক্সেন অক্সিম। তার উপরে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে তৈরি হয় ক্যাপ্রোল্যাক্টাম। এই যে মলিকুলটা তৈরি হলো, সো সাইক্লোহেক্সেন নিয়ে স্টার্ট করা হয়েছে। ক্যাপ্রোল্যাক্টনটা হচ্ছে মোনোমার। সো সাইক্লোহেক্সেন নিয়ে স্টার্ট করা হয়েছে, সাইক্লোহেক্সেনে অক্সিডেশন করা হয়েছে, দিয়ে কিটোন পাওয়া গেছে সাইক্লোহেক্সানোন। NH2H দিয়ে কনডেনসেশন করানো হয়েছে, অক্সিম পাওয়া গেছে, অক্সিমে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, পাওয়া গেছে ক্যাপ্রোল্যাক্টাম। সাইক্লোহেক্সেন অক্সিম যেটা পাওয়া গেছে সেখানে H2SO4 দেওয়াতে ক্যাপ্রোল্যাক্টাম পাওয়া গেছে, এটা হচ্ছে মোনোমার। এই ক্যাপ্রোল্যাক্টাম মোনোমারকে 533 কেলভিন টেম্পারেচারে হিট করে ওয়াটারের সঙ্গে বয়েল করা হচ্ছে, দ্যাট ইজ হাইড্রোলাইসিস করা হচ্ছে। সো ক্যাপ্রোল্যাক্টামকে 533 কেলভিনে হিট করা হচ্ছে ইন প্রেজেন্স অফ ওয়াটার, হাইড্রোলাইসিস করা হচ্ছে, তাহলে অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিড তৈরি হচ্ছে। এই অ্যামিনো ক্যাপ্রোইক অ্যাসিডকে যদি আবার হিট করা হয় তখন নাইলন 6 পাওয়া যাচ্ছে, অর্থাৎ আলটিমেটলি নাইলন 6 আমরা পৌঁছে গেলাম। রোপ তৈরি করতে ইউজ করা হয় নাইলন 6, দড়ি তৈরি করতে। ফর্মালডিহাইড রেজিন, ব্যাকেলাইট, মেলামাইন পলিমার। যেরকম দেখতে পাচ্ছি ফেনলের সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করা হচ্ছে অ্যাসিডিক বা অ্যালকালাইন কন্ডিশনে, তাহলে তৈরি হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল বা প্যারা এবং সঙ্গে প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল। এবার এই অর্থো হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহলকে নিয়ে পলিমারাইজেশন করা হচ্ছে। অর্থো হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহলটাকে নেওয়া হলো, দিয়ে পলিমারাইজেশন করা হলো, কনডেনসেশন পলিমারাইজেশন করা হলো। এটা কিন্তু তাহলে এক ধরনের কেমন পলিমার? হোমোনাকো, হোমোপলিমার, কারণ এখানে একই অর্থো হাইড্রক্সি
বেনজাইল অ্যালকোহল, একই অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহলকে নিয়েই পুরো পলিমারটা হচ্ছে। এখানে দুটো ডিফারেন্ট পলিমার নেই, তো এখানে কোপলিমারাইজেশন হচ্ছে না, হোমোপলিমারাইজেশনই হচ্ছে। সো অর্থ হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল পলিমারাইজেশন করা হলো, কোপলিমারাইজেশন করা হলো, ওয়াটার এলিমিনেট হলো, কনডেনসেশন হলো, দিয়ে পাওয়া গেল হচ্ছে লিনিয়ার পলিমার নোভোল্যাক। এই নোভোল্যাকের উপরে ফার্দার আবার প্যারা হাইড্রক্সি বেনজাইল অ্যালকোহল যেটা তৈরি হয়েছিল, সেখানে ফেনল আর ফর্মালডিহাইডের রিঅ্যাকশনে অর্থ প্যারা দুটোই তো তৈরি হয়েছিল, অর্থটাকে নিয়ে নোভোল্যাক তৈরি করা হলো, তার সঙ্গে প্যারার আবার কনডেনসেশন করানো হবে, তাহলে নেটওয়ার্কটা তৈরি হবে, যেটাকে আমরা বলছি ব্যাকেলাইট। সো অর্থ হাইড্রক্সি থেকে পাওয়া গেল হচ্ছে অর্থ হাইড্রক্সি যেটা ছিল তার সঙ্গে প্যারাটাকে নিয়ে পলিমারাইজেশন করে দেওয়া হলো। অর্থ হাইড্রক্সি থেকে পাচ্ছিলাম হচ্ছে নোভোল্যাক লিনিয়ার পলিমার, সেখানের সঙ্গে আবার প্যারাটাকে নিয়ে পলিমারাইজ করে দেওয়া হলো, তাহলে লিনিয়ার তাদের মাঝখানে আবার ক্রস লিঙ্কিং তৈরি হয়ে গেল, লিনিয়ার চেল মাঝখানে আবার ক্রস লিঙ্কিং নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, ব্যাকেলাইট তৈরি হলো এইভাবে। নেক্সটটা কি বলছে, মেলামাইন ফর্মালডিহাইড রেজিন। মেলামাইন কম্পাউন্ড নেওয়া হচ্ছে, মেলামাইন হচ্ছে এই কম্পাউন্ডটা, মেলামাইনের সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করা হচ্ছে, একটা ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, দেন পলিমারাইজেশন হয়ে গেছে, মেলামাইন ফর্মালডিহাইড পলিমার তৈরি হয়ে গেছে। সো মেলামাইনের সঙ্গে ফর্মালডিহাইডের রিঅ্যাকশন করলে পলিমারাইজেশন হলে এই ইন্টারমিডিয়েটের থ্রু দিয়ে আলটিমেটলি পলিমারাইজেশন হয়ে যায়। এটা কেমন পলিমার? এটাও একটা হোমোপলিমার, কারণ এখানে মনোমারটা কিন্তু মেলামাইন বা ফর্মালডিহাইড নয়, মনোমারটা হচ্ছে এইটা, এই মনোমার থেকে কিন্তু পলিমারাইজেশনটা হচ্ছে। মনোমারটা কেমন করে পাচ্ছি? মেলামাইন আর ফর্মালডিহাইড থেকে মনোমারটা পাচ্ছি। সিমিলারলি বিউটা 1C ডাইন আর স্টাইরিন কোপলিমারাইজেশন হচ্ছে, এখানে কিন্তু দুটো ডিফারেন্ট মনোমার, স্টাইরিন ডিফারেন্ট, বিউটা 1C ডাইন ডিফারেন্ট। সো এদের মধ্যে যখনই আমরা কোপলিমারাইজেশন করছি, কনডেনসেশনের থ্রু দিয়ে ওয়াটার আউট হয়ে যাচ্ছে এবং বুনা এস তৈরি হচ্ছে, একটা সিনথেটিক রাবার। নেক্সট ন্যাচারাল রাবার হচ্ছে আইসোপ্রিন। আইসোপ্রিন মলিকুলটা হচ্ছে ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবারের মধ্যে এই মলিকুলটা থেকে আইসোপ্রিন, এই আইসোপ্রিন মলিকুলগুলোর মধ্যে দুটো আইসোপ্রিন মলিকুল কম্বাইন করেছে দিয়ে একটা ডাইপলিমার তৈরি হয়েছে, দুটো আইসোপ্রিন মলিকুল কম্বাইন করেছে দিয়ে ডাইমার তৈরি হয়েছে। সো আইসোপ্রিন মলিকুল হচ্ছে ন্যাচারাল রাবার, দুটো আইসোপ্রিন মলিকুল কম্বাইন করেছে দিয়ে তৈরি হয়েছে একটা ডাইমার, এবং সেখান থেকে তৈরি হচ্ছে আলটিমেটলি পলিমার, পলিআইসোপ্রিন, যেটা কিনা ন্যাচারাল রাবার। ন্যাচারাল রাবারের মধ্যে আইসোপ্রিন মনোমারটা আছে, পলিআইসোপ্রিনটা হচ্ছে ন্যাচারাল রাবার, আর ন্যাচারাল রাবারের মধ্যে যে মনোমারটা আছে সেটা হচ্ছে আইসোপ্রিন, যেখানে আইসোপ্রিন মলিকুলগুলো জয়েন করে ডাইমার তৈরি করে এবং সেখান থেকে পলিমারটা পাওয়া যায়। এবার রাবার, ন্যাচারাল রাবারের মধ্যে কি এটা ইলাস্টোমার, অবভিয়াসলি মানে উইক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, স্ট্রেচ করে দিলে আগের অবস্থায় ব্যাক করে আসে না, তার জন্য সালফার দিয়ে ভালকানাইজেশন করে দেওয়া হয়, নেটওয়ার্ক বিল্ড করে দেওয়া হয়। তো লিনিয়ার ছিল, স্ট্রেচ করলে আর ব্যাকে আসতো না, আগের অবস্থায় রিগেন করা যেত না, তো এই সালফার দিয়ে হিট করে দেওয়া হয়েছে, তো সালফার দিয়ে একটা ক্রস লিঙ্কিং তৈরি হয়ে যাচ্ছে। যখনই সালফার দিয়ে এরকম ক্রস লিঙ্কিং হয়ে যাচ্ছে তখনই একটু হলেও রিজিডিটি বেড়ে যাচ্ছে, ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে, তাই এখন স্ট্রেচ করার পরে আবার আগের অবস্থায় নিয়ে আসা পসিবল, একে বলা হয় ভালকানাইজেশন। এবার চলে আসছি আমরা সিনথেটিক রাবারে, নিওপ্রিন রাবার। ক্লোরোপ্রিন মলিকুল আছে, ক্লোরোপ্রিন মলিকুলে পলিমারাইজেশন করলে নিওপ্রিন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ক্লোরোপ্রিন মলিকুলটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? ক্লোরোপ্রিন মলিকুলটা পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যালকাইন মলিকুলে Cu2Cl2 NH4Cl দিয়ে হিট যদি করা হয় তাহলে ভিনাইল অ্যাসিটাইলিন পাওয়া যায়, সেখানে আবার HCl যদি অ্যাড করা হয় তাহলে মার্কনিকফ রুলে অ্যাড হয় এবং আলটিমেটলি আমরা ক্লোরোপ্রিন মলিকুল পাই, যেটা কিনা মনোমার। এই ক্লোরোপ্রিন মলিকুলটা পলিমারাইজেশন হলেই নিওপ্রিন পাওয়া যায়, অর্থাৎ এখানে কিন্তু হোমোপলিমারাইজেশন হলো। নেক্সট হচ্ছে স্টাইরিন বিউটাডাইন রাবার, SBR, বুনা এস কেমন করে তৈরি হয় অনেকবার পড়েছি। স্টাইরিনের সঙ্গে বিউটা 1C ডাইন, এটা কোপলিমারাইজেশন হচ্ছে, সোডিয়ামের প্রেসেন্সে হিট করে দেওয়া হচ্ছে, বুনা এস তৈরি হচ্ছে। একইভাবে বুনা এন, বুনা এনে কি হচ্ছে? বিউটা 1C ডাইনটা আছে বাট স্টাইরিন নেই, বিউটা 1C ডাইন আছে বাট স্টাইরিন নেই, স্টাইরিনের জায়গা আছে অ্যাক্রাইলোনাইট্রাইল। তখন যখন কোপলিমারাইজেশন যদি হয়ে যায় অ্যাক্রাইলোনাইট্রাইলের সঙ্গে বুনা বিউটা 1C ডাইনের, তাহলে হচ্ছে নাইট্রাইল রাবার, যাকে বলছি আমরা বুনা এন। এগুলো সব সিনথেটিক রাবার। পলিমারের মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করা হয়? দুই রকম ভাবে ক্যালকুলেট করা হয়, একটা হচ্ছে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। পলিমারের মলিকুলার ওয়েট দুই রকম ভাবে ক্যালকুলেট করা হয়, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট আর ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট। নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট কেমন করে ক্যালকুলেট করা হয়? যদি N1 N2 N3 নাম্বার অফ মলিকুল থাকে, যেখানে N1 মলিকুলগুলোর মলিকুলার ওয়েট M1, N2 মলিকুলগুলোর মলিকুলার ওয়েট M2,
আর N3 মলিকুল গুলোর মলিকুলার ওয়েট হচ্ছে M3। এরকম ভাবে যদি N1 N2 N3 মলিকুল থাকে তাহলে N1 প্লাস N1 into M1 plus N2 into M2 plus N3 into M3 divided by total number of molecules করলে আমরা পাবো নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট। অর্থাৎ N1 মলিকুল আছে যাদের মলিকুলার ওয়েট M1, N2 মলিকুল আছে যাদের মলিকুলার ওয়েট M2, N3 মলিকুল আছে যাদের মলিকুলার ওয়েট M3। তাহলে নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটের ফর্মুলা হচ্ছে N1 M1 plus N2 M2 plus N3 M3 divided by total number of molecules। ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট এটা কেমন করে পাওয়া যায়? যদি মলিকুলার মাস M1 এরকম স্পিসিস আছে স্মল m1 খানা, মলিকুলার মাস M2 এরকম স্পিসিস আছে স্মল m2 খানা, মলিকুলার মাস M3 এরকম স্পিসিস আছে স্মল m3 খানা, তাহলে ওয়েট এভারেজ মলিকুলার ওয়েট পাওয়া যায় স্মল m1 ক্যাপিটাল M1 প্লাস স্মল m2 ইনটু ক্যাপিটাল M2 প্লাস স্মল m3 ইনটু ক্যাপিটাল M3 হোল ডিভাইডেড বাই টোটাল মাস। সো হোল ডিভাইডেড বাই টোটাল নাম্বার তখন নাম্বার এভারেজ মলিকুলার ওয়েট, হোল ডিভাইডেড বাই টোটাল মাস তখন মাস এভারেজ মলিকুলার ওয়েট। বায়োডিগ্রেডেবল পলিমার এইখানে স্ট্রাকচার গুলো অতটা ইম্পর্টেন্ট নয়, স্ট্রাকচার এখানে নাম মুখস্থ গুলো চলবে, জাস্ট এক্সাম্পল গুলো দেখে নাও। এর আগে পর্যন্ত স্ট্রাকচার মানে ইকুয়েশনস কেমন করে তৈরি হচ্ছে, ঠিক আছে, বুনা এস কেমন করে তৈরি হচ্ছে, বুনা এন কেমন করে তৈরি হচ্ছে, নাইলন 6s কেমন করে তৈরি হচ্ছে, নাইলন 6 কেমন করে তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে ইম্পর্টেন্ট প্যান কেমন করে তৈরি হচ্ছে, টেফলন কেমন করে তৈরি হচ্ছে, পলিথিন কেমন করে তৈরি হচ্ছে, লো ডেনসিটি পলিথিন, হাই ডেনসিটি পলিথিন এগুলো কেমন করে তৈরি হচ্ছে, টেফলন কেমন করে তৈরি হচ্ছে, এই সমস্ত ইকুয়েশনস গুলো যেগুলো মেন ইকুয়েশনস দেখেছে, একই ইকুয়েশনস দু তিনবার করে ঘুরিয়ে এসেছে। নাইলন 6 তো অনেকবার দেখেছি, আশা করছি মুখস্থ হয়তো হয়ে গেছে কারোর। বুনা এসও তো বেশ কয়েকবার দেখে নিলাম। সো এরকম ভাবে ভলকানাইজেশন অফ রাবার খুব ইম্পর্টেন্ট, আর শুরুর দিকে ক্লাসিফিকেশন। সো একদম কুইকলি আমরা গ্র্যাব করেছি, তোমাকে শুধু বাড়িতে ইকুয়েশন গুলো লিখে একটু প্র্যাকটিস করে নিতে হবে যাতে ইকুয়েশনস গুলো তোমার যেন ভুল না হয়, ইকুয়েশন যেন উইথ ব্যালেন্সিং তুমি লিখে আসতে পারো, কারণ এই ইকুয়েশন গুলো ইম্পর্টেন্ট। বুনা এস, বুনা এন, নাইলন 6, ঠিক আছে, টেফলন, পলিথিন, হাই ডেনসিটি পলিথিন, লো ডেনসিটি পলিথিন, এই ইকুয়েশন গুলো থ্রু দিয়ে কেমন করে তোমার মলিকুলটা পলিমারটা তৈরি হচ্ছে ইম্পর্টেন্ট। সো দেখে নিও, এতক্ষণ পর্যন্ত যা দেখলাম দেখে নেবে, এতক্ষণ পর্যন্ত যতগুলো আমরা ইকুয়েশন স্টাডি করেছি সেগুলো ইম্পর্টেন্ট, এইগুলো ইম্পর্টেন্ট নয়। পিএইচবিভি বায়োডিগ্রেডেবল পলিমার, ঠিক আছে, এখানে জানবে কি কোন কোন মলিকুল নিয়ে তৈরি হয়, 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড পলিমারাইজ করলে পিএইচবিভি পলিমার তৈরি হয়, যেটা একটা বায়োডিগ্রেডেবল পলিমার। ব্যাস, ইকুয়েশন মনে রাখার এখানে দরকার নেই, জাস্ট মনোমার গুলোর নাম। পলিগ্লাইকোলিক অ্যাসিড পিজিএ, গ্লাইকোলিক অ্যাসিড তাকে যদি হিট করে পলিমারাইজেশন করা হয়, হোমোপলিমারাইজেশন তৈরি হয় পিজিএ, পলিগ্লাইকোলিক অ্যাসিড। পিএলএ পলিল্যাকটিক অ্যাসিড, পিএলএ পলিল্যাকটিক অ্যাসিড কেমন করে তৈরি হবে, একইভাবে নামেই বলে দিচ্ছে। সো ল্যাকটিক অ্যাসিডের যদি কনডেনসেশন করা হয় হোমোপলিমারাইজেশন তৈরি হবে পলিল্যাকটিক অ্যাসিড। সো পিজিএ, পিএইচবিভি, পিএলএ, পলিল্যাকটিক অ্যাসিড এগুলো সব বায়োডিগ্রেডেবল পলিমার। সো কুইকলি আমরা পুরো পলিমারাইজেশনকে প্যাকআপ করলাম, সমস্ত কনসেপ্ট মাথায় ঢুকে গেছে আশা করছি, লিখতে পারবে আরামসে। এখানে কনসেপ্ট গুলো তোমার মাথায় ঢুকে দেওয়া হলো, ক্লাসিফিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, ইউজ গুলো একটু দেখবে, আর যে ইকুয়েশনস গুলো বললাম ওগুলো লিখে উইথ ব্যালেন্সিং ভালো করে প্র্যাকটিস করে নাও। হার্ডলি আ ম্যাটার অফ 2 আওয়ার্স, 2 আওয়ার্স জাস্ট বসো, ভিডিওটা দেখো, বইয়ের সঙ্গে ট্যালি করো, জাস্ট 2 আওয়ার্স বসো, ইকুয়েশন গুলো ফটাফট লিখে নাও, লাস্ট মোমেন্ট অফ পলিমার পুরো রেডি হয়ে যাবে এবং তুমি আরামসে পলিমার থেকে একদম ছাকা মার্কস, পিওর মার্কস, কোনো কাটাকুটির জায়গা নেই এখানে, অত মেকানিজমের ব্যাপার নেই এখানে, একদম পুরো একদম নিজের মার্কসটাকে নিজের অধিকারটাকে ছিনিয়ে নিয়ে চলে আসতে পারবে কোশ্চেন পেপার থেকে। দেখতে থাকো সূর্য স্যারের কেমিস্ট্রি ক্লাস। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেমিস্ট্রি ক্লাস বাই সূর্য স্যার। আমরা একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি, তোমাদের প্রিপারেশন একদম তুঙ্গে উঠে আছে। এই অবস্থায় আমরা কুইকলি দেখে নেব কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, এই চ্যাপ্টারটা দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে কেমিস্ট্রির কোথায় কোথায় অবদান আছে। মেনলি এখানে 3টে অ্যাসপেক্ট দেখব। নাম্বার 1, মেডিসিনে কোথায় কোথায় কি রকম অ্যাসপেক্ট আছে। নাম্বার 2, ফুডস এর মধ্যে খাবার দাবার যেগুলো আমরা খাই, প্যাকেজজাত দ্রব্য বিশেষ করে যেগুলো, সেখানে কোথায় কোথায় কেমিস্ট্রির অবদান আছে। এন্ড নাম্বার 3, সাবান, ডিটারজেন্ট, এই ধরনের যেগুলোতে কেমন কেমন ভাবে কেমিস্ট্রি রোল প্লে করে থাকে। তো চলো শুরু করা যাক। ওকে,
সো ড্রাগস এবং টার্গেট, ড্রাগস বলতে কি বোঝায়, টার্গেট বলতে কি বোঝায়, ড্রাগস গুলো কোথায় কোথায় রোল প্লে করে। ড্রাগস মেনলি কি করছে, ড্রাগস হচ্ছে এনজাইম গুলোর উপরে মেনলি রোল প্লে করে থাকে, বা ক্যারিয়ার প্রোটিনের উপরে মেনলি রোল প্লে করে থাকে, অথবা হরমোনের উপরে ড্রাগসরা রোল প্লে করে থাকে। সেগুলো হচ্ছে ড্রাগসের মেনলি জায়গা। ক্যারিয়ার প্রোটিন বা রিসেপ্টর, নার্ভ সিস্টেমের যে রিসেপ্টর বা এনজাইম, এই সমস্ত স্পিসিসের উপরে ড্রাগের রোল থাকে, মেডিসিন রোল করে। আমরা যে ওষুধ খাই, ওষুধপত্র যা কিছু খাই, সেই রোলটা, ওষুধটার রোল কিসের উপরে করে, ওষুধটা কিভাবে অ্যাক্ট করে, মেনলি এনজাইম বা কোনো রিসেপ্টর থাকলে বা কোনো ক্যারিয়ার প্রোটিন থাকলে সেগুলোর উপরে মেনলি ড্রাগসের রোল থাকে। এনজাইম আমরা জানি কেমন করে মোটামুটি ফাংশন করে, এটা অলরেডি আমরা খানিকটা জানি, বায়োমলিকুলসে অলরেডি স্টাডি করে নিয়েছি যে এনজাইমের সঙ্গে কোন একটা সাবস্ট্রেট আসে, এটা হচ্ছে এনজাইম। এনজাইমের অ্যাক্টিভ সাইটে কোন না কোন সাবস্ট্রেট আসে, সাবস্ট্রেট যেটা হচ্ছে রিঅ্যাকট্যান্ট, যেটা খাচ্ছি বা সেই ধরনের জিনিসপত্রগুলো। সো কোন না কোন রিঅ্যাকট্যান্ট, মেন রিঅ্যাকট্যান্ট আসে যেটা থেকে প্রোডাক্ট তৈরি হবে। সো মেন রিঅ্যাকট্যান্টটা আসে এনজাইমের কাছে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে সেটা অ্যাটাচ হয়ে যায়, অ্যাটাচ হয়ে গিয়ে তৈরি করে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স এখানে ছিল হচ্ছে এনজাইমের কাছে সাবস্ট্রেটটা জাস্ট এসেছিল। সো এখানে এনজাইম আর সাবস্ট্রেট এসেছিল, অ্যাক্টিভ সাইটে রিঅ্যাকশন করেছে, দি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি করেছে। কমপ্লেক্সটা রিঅ্যাকশনের থ্রু দিয়ে কনভার্ট হয়ে গেছে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্সে। এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হয়েছে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স থেকে এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স তৈরি হয়েছে, এবং লাস্টে প্রোডাক্টটা বেরিয়ে গেছে, যেটা এনজাইম এবং প্রোডাক্ট আলাদা হয়ে গেছে। এইভাবে লক এন্ড কি মেকানিজমের থ্রু দিয়ে অ্যাক্টিভ সাইটে এনজাইম গুলো বিভিন্ন রকমের এনজাইম গুলো কি করে, বিভিন্ন রকমের সাবস্ট্রেটকে প্রোডাক্টে কনভার্ট করে। সাবস্ট্রেট হতে পারে তুমি যে কার্বোহাইড্রেট খেয়েছো তাকে গ্লুকোজ বানাচ্ছে, সাবস্ট্রেট হতে পারে তুমি যে প্রোটিন, চিকেন ফিকেন মাটন এসব খাচ্ছো তা থেকে অ্যামাইনো অ্যাসিড বানাচ্ছে, সাবস্ট্রেটটা হতে পারে তুমি যে ফ্যাট কনজিউম করছো, ফ্যাট, সেই ফ্যাটটাকে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল বানাচ্ছে। সো সাবস্ট্রেট যেটাই হোক না কেন, এনজাইম তাদের উপরে রোল প্লে করছে, অ্যাক্টিভ সাইটে এনজাইমের সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে, এবং তার ফলে আলটিমেটলি তৈরি হচ্ছে প্রোডাক্ট, টার্গেট প্রোডাক্ট। এবারে এখানে যদি কোথাও প্রবলেম হয়, এই এনজাইমে যদি কোনো প্রবলেম হয়, তখন ডিজিজ তৈরি হয়। রিসেপ্টরে প্রবলেম হলে ডিজিজ তৈরি হয়, এনজাইম, রিসেপ্টর এই জায়গাগুলোতে যদি প্রবলেম হয়, ক্যারিয়ার প্রোটিন এইখানে যদি কোনো ম্যালফাংশনিং হয়, সো এনজাইমে, রিসেপ্টরে, ক্যারিয়ার প্রোটিনে কোথাও ম্যালফাংশনিং হলে তখনই ডিজিজ তৈরি হয়, এবং তখনই ড্রাগের প্রয়োজন পড়ে। ড্রাগের টার্গেট তাহলে কি? ড্রাগের টার্গেট হচ্ছে এনজাইম বা রিসেপ্টর বা ক্যারিয়ার প্রোটিন, যেখানে ম্যালফাংশনিং হচ্ছে সেখানে ড্রাগ মলিকুল গিয়ে সেই ম্যালফাংশনিংটাকে ঠিক করে, রিপেয়ার করার চেষ্টা করে, যাতে আবার সেটা প্রপার ফাংশনিং এ আসে। এই টার্গেট হচ্ছে, ড্রাগের টার্গেটটা কারা? টার্গেট হচ্ছে এনজাইম, রিসেপ্টর বা ক্যারিয়ার প্রোটিন, যেটা ম্যালফাংশন করছে। আর ড্রাগ কেমন করে এবারে দেখবো ইন্টারঅ্যাকশন করে এনজাইমের সঙ্গে। ধরো ড্রাগ কেমন করে ইন্টারঅ্যাকশন করে এনজাইমের সঙ্গে দেখে নেওয়া যাক। এটা এনজাইম ছিল, এটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিশন, কম্পিটিটিভ ওয়েতে ড্রাগটা পার্টিসিপেট করছে। এটা এনজাইম, এনজাইমের এই অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটটা আসতে পারতো, কিন্তু এনজাইমটা সামহাউ ম্যালফাংশন করছে, তাই ড্রাগেরও প্রয়োজন। এখন ড্রাগটা আর সাবস্ট্রেটের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে, ড্রাগ আর সাবস্ট্রেটের মধ্যে কম্পিটিশনে ড্রাগটা সামহাউ উইন করবে, কারণ ড্রাগটা সেভাবে ডিজাইন করা হয়েছে ড্রাগের মলিকুলটাকে, ড্রাগটা জিতে যাবে এবং সেটাই এনজাইমের অ্যাক্টিভ সাইটে বসে যাবে, অর্থাৎ সাবস্ট্রেটকে কম্পিটিশনে হারাবে। সাবস্ট্রেট সেটাও এনজাইমের অ্যাক্টিভ সাইটে অ্যাটাচ হতে চায়, ড্রাগও এনজাইমের অ্যাক্টিভ সাইটে অ্যাটাচ হতে চায়। ড্রাগটার মলিকুলটা সেভাবেই ডিজাইন করা হয় সে যেন সাবস্ট্রেটকে কম্পিটিশনে হারাতে পারে এবং নিজে জিতে এনজাইমের অ্যাক্টিভ সাইটে গিয়ে অ্যাটাচ হতে পারে, নিজে জিতে এনজাইমের অ্যাক্টিভ সাইটে গিয়ে অ্যাটাচ হতে পারে। তো যখনই এনজাইমের অ্যাক্টিভ সাইটে অ্যাটাচ হয়ে যাবে ড্রাগটা, তখনই এনজাইমের ম্যালফাংশনিংটাকেও রিপেয়ার করার চান্স পাবে। এটাকে বলা হচ্ছে কম্পিটিটিভ অ্যাকশন, অর্থাৎ কম্পিটিশন হলো সাবস্ট্রেটের সঙ্গে ড্রাগের, ড্রাগ জিতলো এবং ড্রাগ দেন অ্যাকশন নিল এনজাইমের অ্যাক্টিভ সাইটের ম্যালফাংশনিংকে ঠিক করার জন্য। অন্যটা হতে পারে নন কম্পিটিটিভ, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভ সাইটে ড্রাগটা যাবে না, এনজাইমের অন্য কোনো একটা সাইট আছে যাকে বলছে অ্যালোস্টেরিক সাইট, সেই সাইটে ড্রাগ মলিকুলটা অ্যাটাচ হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেটটা যেরকম লাগা সেরকম লাগবে, কিন্তু এনজাইমের অ্যাক্টিভ সাইটে ড্রাগ মলিকুলটা গিয়ে রিঅ্যাকশন করবে না। এনজাইমের অন্য একটা সেকেন্ডারি সাইট আছে যাকে বলা হচ্ছে অ্যালোস্টেরিক সাইট, ওই সেকেন্ডারি অ্যালোস্টেরিক সাইটে গিয়ে ড্রাগ মলিকুলটা অ্যাটাচ হবে এবং সেখানে গিয়ে ড্রাগটা রিপেয়ার করে এনজাইমটাকে ম্যাল ফাংশনিং থেকে আবার প্রপার ফাংশনিং এ নিয়ে আসবে। এক্ষেত্রে যেহেতু সাবস্ট্রেটের সঙ্গে ড্রাগের কোনো কম্পিটিশন নেই, কারণ সাবস্ট্রেটটা অ্যাটাচ হচ্ছে
তার প্রাইমারি অ্যাক্টিভ সাইটে, আর ড্রাগটা অ্যাটাচ হচ্ছে সেকেন্ডারি সাইট, দ্যাট ইজ অ্যালোস্টেরিক সাইট। তাই যেহেতু দুজনের দুটো সাইটে অ্যাটাচ হচ্ছে, এখানে কোনো কম্পিটিশন নেই, তাই এটাকে বলা হচ্ছে নন কম্পিটিটিভ অ্যাকশন অফ দ্য ড্রাগ। নন কম্পিটিটিভ অ্যাকশন অফ দ্য ড্রাগ। সো আমরা দেখে নিলাম তাহলে কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ দুই রকম ভাবে ড্রাগ মলিকুলগুলো এনজাইমকে টার্গেট করে। কম্পিটিটিভ হলে টার্গেট করে হচ্ছে অ্যাক্টিভ সাইটেই, যেখানে সাবস্ট্রেটকে হারায় কম্পিটিশনে এবং দেন অ্যাকশন করে, আর নন কম্পিটিটিভ হলে অ্যাকশনটা নেয় অন্য কোনো একটা সেকেন্ডারি সাইটে, যাকে বলছি অ্যালোস্টেরিক সাইট। ওকে, নেক্সট হচ্ছে রিসেপ্টরের সঙ্গে ড্রাগ কেমন ভাবে ইন্টারঅ্যাক্ট করে। সেটা ধরো একটা সেল, টেন্টেটিভ সেল, সেলের মধ্যে রিসেপ্টর কোথায় থাকে? রিসেপ্টর থাকে সেলের চারপাশে, সেল মেমব্রেন বা সেল ওয়াল, মেইনলি সেল মেমব্রেনের গায়ে এরকম টাইপের রিসেপ্টর থাকে। রিসেপ্টরের মধ্যে বিভিন্ন রকমের লাইপোপ্রোটিনের লেয়ার থাকে, যেখানে লিপিড এবং প্রোটিনের একটা লেয়ার থাকে। সো সেল মেমব্রেনে মেইনলি সেলের চারপাশে সেল মেমব্রেনের গায়ে বিভিন্ন রকম রিসেপ্টর থাকে। সরি সেই রিসেপ্টরে যদি কোথাও কোনো প্রবলেম হয়, রিসেপ্টরে কোথাও ম্যালফাংশনিং হচ্ছে, তখন কি হবে? তখন ড্রাগ মলিকুলের জন্য টার্গেট হবে রিসেপ্টর। সো কেমন করে সেটা সলভ করবে? সো ধরে এটা রিসেপ্টর, রিসেপ্টরের কাছে আসবে হচ্ছে ড্রাগ মলিকুলটা, যেরকম দেখতে পাচ্ছ ড্রাগ মলিকুল রিসেপ্টরের কাছে আসছে, তার ফলে রিসেপ্টরে সিগন্যাল চেঞ্জ হচ্ছে, স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, শেপ চেঞ্জ হচ্ছে, এবং তারপরে ড্রাগ মলিকুলটা যখন বেরিয়ে যাচ্ছে ওটা আবার নরমাল শেপে ব্যাক করে যাচ্ছে। এইভাবে সে রিসেপ্টরের ফাংশনিংটাকে আবার রিস্টোর করে, ম্যাল ফাংশনিংটাকে আবার কারেক্ট ফাংশনিং এ নিয়ে আসে। অর্থাৎ রিসেপ্টরের গায়ে যে সমস্ত প্রোটিন গুলো আছে, যে সমস্ত লাইপোপ্রোটিনের লেয়ার আছে, সেই রিসেপ্টরের বডিতে এসে ড্রাগ মলিকুল অ্যাটাচ হয়, সেখানে ফাংশনিং করে, সিগন্যাল জেনারেট হয়, সেখানে গিয়ে তার স্ট্রাকচারে চেঞ্জ করে, শেপে চেঞ্জ করে, যার ফলে রিসেপ্টরে চেঞ্জেস আসে এবং চেঞ্জেসের থ্রু দিয়ে সেটা আবার ম্যাল ফাংশনিং থেকে কারেক্ট ফাংশনিং এ কনভার্ট হয়ে যায়। দেন ড্রাগ মলিকুল আবার রিসেপ্টরকে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যায়। আচ্ছা, চলে আসছি এবার কত রকমের মেডিসিনস এর টাইপ গুলো কি কি দেখে নেব। অ্যান্টিপাইরাইটিস মানে কি? এরা হচ্ছে বেসিক্যালি বডি টেম্পারেচার কমাতে হেল্পফুল। অ্যান্টিপাইরাইটিস হচ্ছে বডি টেম্পারেচার কমাতে হেল্পফুল। লোয়ার দ্য টেম্পারেচার অফ দ্য বডি মানে জ্বর কমানোর জন্য যে ধরনের ওষুধ আমরা দিয়ে থাকি তারা হচ্ছে অ্যান্টিপাইরাইটিস। অ্যান্টিপাইরেটিক্স, ঠিক আছে? অ্যান্টিপাইরেটিক্স যেরকম অ্যাসপিরিন, যেরকম প্যারাসিটামল, জানোই প্যারাসিটামল মলিকুলার স্ট্রাকচার দেখে নাও, প্যারাসিটামলের কথা আজকাল কে না জানে, ঠিক আছে? সো অ্যাসপিরিন, প্যারাসিটামল এগুলো হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স। অ্যান্টিপাইরেটিক্স কথাটা মানেটা কি, বা অ্যান্টিপাইরেটিক্স কথাটা মানেটা কি? বডির টেম্পারেচার কম করে যে সমস্ত ড্রাগ তারা হচ্ছে অ্যান্টিপাইরেটিক্স বা অ্যান্টিপাইরেটিক্স। অ্যানালজেসিক মানেটা কি? তারা হচ্ছে পেন রিলিফ করতে, টু রিলিভ পেনস রিলিফ করা মানে এমন নয় যে কনসাসনেসকে হারিয়ে দিচ্ছে বা মেন্টাল কনফিউশন তৈরি করছে বা অন্য কোনো প্যারালাইসিস তৈরি করে দিচ্ছে। পেন রিলিফ করা মানে পেন কিলার, সিম্পল ওয়েতে। পেন রিলিফ দু রকম ভাবে করা যায়। পেন রিলিফ হচ্ছে একটা হচ্ছে পেন কিলার, আর একটা হচ্ছে কনসাসনেসটাই চলে যাচ্ছে পেন রিলিফ করতে গিয়ে। এমন ড্রাগ দেওয়া হচ্ছে কনসাসনেস চলে যাচ্ছে, এমন ড্রাগ দেওয়া হচ্ছে মেন্টাল কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। এরকম ভাবে পেন রিলিফের কথা বলা হচ্ছে না, নর্মাল পেন রিলিফ। অর্থাৎ যে কোনো জায়গায় পেন তৈরি হয়েছে, যে কোনো বডির যে কোনো পার্টসে পেন তৈরি হয়েছে, পেনটাকে রিলিফ করতে হবে, তার জন্য যে ড্রাগগুলো ইউজ করা হয়, যেখানে মেন্টাল কনফিউশন তৈরি করা বা অন্য কোনো রকমের প্রবলেম এসে যাওয়া, কনসাসনেস লস হয়ে যাওয়া, আনকনসাস হয়ে যাওয়া, মেন্টাল কনফিউশন তৈরি হওয়া, এই সমস্ত কিছু না করে পেন রিলিফ করার জন্য যে সমস্ত ড্রাগ ইউজ করা হয় তারা হচ্ছে অ্যানালজেসিক। অ্যানালজেসিক হতে পারে নন নার্কোটিক আর একটা নার্কোটিক। নন নার্কোটিক মানে নন অ্যাডিকটিভ, আর নার্কোটিক মানে অ্যাডিকটিভ। নন নার্কোটিক মানে সেগুলোতে আলাদা করে অ্যাডিকশন তৈরি হবে না, আর নার্কোটিক মানে ড্রাগটা বেশি নিলে একটা অ্যাডিকশনও তৈরি হয়ে যেতে পারে। সো নন নার্কোটিক বা নার্কোটিক দুই রকম হতে পারে। নন নার্কোটিক কারা কারা? নন নার্কোটিক হচ্ছে অ্যাসপিরিন, ঠিক আছে? অ্যাসপিরিন, প্যারাসিটামল এগুলো হচ্ছে সব নন নার্কোটিক ড্রাগ, অর্থাৎ এগুলো নন অ্যাডিকটিভ, এগুলোতে অ্যাডিকশন তৈরি হয় না, এই সমস্ত ড্রাগে অ্যাডিকশন তৈরি হবে না। এরা হচ্ছে নন নার্কোটিক অ্যানালজেসিক। নার্কোটিক অ্যানালজেসিককে মরফিন হচ্ছে নার্কোটিক অ্যানালজেসিক। মানে এটা কি? এটা অ্যানালজেসিক, পেন রিলিফ করতে ইউজ হয়, কিন্তু মরফিন দিয়ে আলাদা করে নেশাও করে লোকে। মরফিনকে ইউজ করে নেশা করা যায়, দ্যাট ইজ অ্যাডিকটিভ, অ্যাডিকশন হয়ে যায়, নেশা হয়ে যায়। সো মরফিন জাতীয় ড্রাগ হচ্ছে নার্কোটিক ড্রাগ।
নার্কোটিক অ্যানালজেসিক, পেন রিলিফ তো করে কিন্তু এটাতে নেশাও হয়ে যায়, দ্যাট ইজ এটাতে অ্যাডিকশন হয়ে যায়। সো বুঝে শুনে এই সমস্ত ড্রাগের ইউজ করা উচিত। আচ্ছা, নেক্সট ড্রাগটা কি বলছে? ট্রানকুইলাইজার। সো ট্রানকুইলাইজার এরা কারা? এরা হচ্ছে স্ট্রেস, ফেটিগ, ঠিক আছে, মাইল্ড মেন্টাল ডিজিজ, এদেরকে ইউজ করা হয়, এদের প্রিভেন্টের জন্য, এদের ট্রিটমেন্টের জন্য ইউজ করা হয় ট্রানকুইলাইজার্স। ট্রানকুইলাইজার্স হচ্ছে তাহলে স্ট্রেস, বডিতে স্ট্রেস আছে, মেন্টাল স্ট্রেস আছে, ফিজিক্যাল স্ট্রেস নয়, মেন্টাল স্ট্রেস আছে, মেন্টাল ফেটিগনেস আছে, অল্প স্বল্প মাইল্ড মেন্টাল ডিজিজ হয়েছে, মাইল্ড মেন্টাল ডিজিজ, অল্প স্বল্প মেন্টাল ডিজিজ, মেন্টাল ডিজিজের সঙ্গে অল্প স্বল্প মেন্টাল ডিজিজের সঙ্গে কি হতে পারে? স্ট্রেস হতে পারে, মেন্টাল স্ট্রেস, ফেটিগ হতে পারে। এই সমস্ত সিচুয়েশনকে ডিল করার জন্য, তাদের ট্রিট করার জন্য যে সমস্ত আমরা ড্রাগ ইউজ করছি তাদেরকে বলছি ট্রানকুইলাইজার। ট্রানকুইলাইজার তার এক্সাম্পল দেখতেই পাচ্ছ, দেওয়া আছে। ওকে, সো দিস আর দ্য এক্সাম্পল গুলো একটু মনে রাখতে হবে। ট্রানকুইলাইজার যদি অতটা ইম্পর্টেন্ট নয়। অ্যান্টিসেপটিক এগেন ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মাইক্রো অর্গানিজমকে গ্রোথটাকে কিল করে দেয়। কোথাও হয়তো উন্ড হয়েছে, কেটে গেছে, সো কেটে যাওয়া জায়গাতে সেপটিক হয়ে যেতে পারে, কেটে যাওয়া জায়গাতে সেপটিক হতে পারে, কেটে যাওয়া জায়গাতে মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া, এই সমস্ত কিছু গ্রো করে যেতে পারে, দিয়ে সেখানে পুঁজ তৈরি করে দিতে পারে, পাস পয়েন্ট তৈরি করতে পারে। তো যাতে এই সমস্ত প্রবলেম গুলো না হয়, কেটে যাওয়া উন্ডের জায়গাতে যাতে পাস পয়েন্ট তৈরি না হয়, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমস এর গ্রোথ না হয়, তার জন্য ইউজ করা হয় যারা, তারা হচ্ছে অ্যান্টিসেপটিক। অলরেডি জানো এদের এক্সাম্পল ক্লোরোজাইলিনল, টার্পিনল, ঠিক আছে, এগুলো হচ্ছে এক্সাম্পল অ্যান্টিসেপটিক। এদেরই মিক্সচার আমরা ইউজ করি ডেটল বা এই সমস্ত জায়গাতে। ডিসইনফেক্টেন্ট কারা? এরা হচ্ছে, এরাও মাইক্রো অর্গানিজমকে কিল করে কিন্তু এরা বডিতে অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত নয়। অর্থাৎ অ্যান্টিসেপটিক কারা? অ্যান্টিসেপটিক হচ্ছে সেই সমস্ত মলিকিউল যারা ব্যাকটেরিয়া বা মাইক্রোবসকে কিল করে কিন্তু বডিতে তাদেরকে অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ বডির অন্যান্য টিস্যুগুলোকে, অন্যান্য সেলগুলোকে ড্যামেজ করে না, কেবলমাত্র ব্যাকটেরিয়া বা মাইক্রোবসকে কিল করে। সো ব্যাকটেরিয়া বা মাইক্রোবসকে কিল করছে কিন্তু বডিকে ড্যামেজ না করে, বডি সেলকে ড্যামেজ না করে। তারা হচ্ছে বেসিক্যালি তোমার অ্যান্টিসেপটিক। আর ডিসইনফেক্টেন্ট কারা? যাদেরকে আমরা আউটসাইড বডিতে ইউজ করতে হবে, কারণ সেখানে এমন কম্পোনেন্ট থাকে যারা বডিতে ইউজ করলে বডির সেলগুলোরও ড্যামেজ হয়ে যাবে। ব্যাকটেরিয়া তো মরবে কিন্তু বডির সেলেরও ড্যামেজ হয়ে যাবে। সো ব্যাকটেরিয়া বা মাইক্রোবসকে মারতে গিয়ে বডির সেলকে ড্যামেজ করাটা তো কোনো কাজের কথা নয়, তার জন্য ইউজ করা হচ্ছে ডিসইনফেক্টেন্ট গুলো ইউজ করা হচ্ছে বেসিক্যালি আউটার বডি সারফেসে, অর্থাৎ টেবিল, চেয়ার, এই সমস্ত ক্লিন করার জন্য, যেখানে হসপিটালের বেড, টেড, এই সমস্ত কিছু ক্লিন করার জন্য। অর্থাৎ বডির মধ্যে ঢুকে যাওয়া ব্যাকটেরিয়াকে মারার জন্য, মাইক্রোবসকে মারার জন্য হচ্ছে অ্যান্টিসেপটিক। আর বডির বাইরে এনভায়রনমেন্টে ছড়িয়ে থাকা বিভিন্ন রকম সারফেসে ছড়িয়ে থাকা ব্যাকটেরিয়াগুলোকে কিল করার জন্য আসছে হচ্ছে ডিসইনফেক্টেন্ট। সো ডিসইনফেক্টেন্টের মধ্যে হতে পারে ক্লোরিন ওয়াটার, ঠিক আছে, লো কনসেন্ট্রেশন অফ সালফার ডাইঅক্সাইড, থাইমল, এরা হচ্ছে বেসিক্যালি ডিসইনফেক্টেন্ট। সো ক্লোরিন ওয়াটার কোথায় ইউজ করা হয়? জানো, সুইমিং পুলে ক্লোরিন ইউজ করা হয়, সুইমিং পুলকে ক্লিন করার জন্য, সুইমিং পুলে যে ব্যাকটেরিয়া বা মাইক্রোবস এর গ্রোথ হতে পারে সেটাকে ক্লিন করার জন্য ক্লোরিন ওয়াটার ইউজ করা হয়, ব্লিচিং পাউডার ইউজ করা হয়, গ্যামাক্সিন ইউজ করা হয়। সো এগুলো কি বডিতে কিল করার জন্য ইউজ করা যেতে পারে? বডির ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ইউজ করা যেতে পারে না। সো বডিতে ব্যাকটেরিয়া, মাইক্রোবসকে কিল করার জন্য অ্যান্টিসেপটিক, কিন্তু আউটার সারফেসে, বডির বাইরে বিভিন্ন জায়গায়, সুইমিং পুল হোক, কোনো সারফেস হোক, রাস্তাঘাট হোক, গ্যামাক্সিন, ব্লিচিং পাউডার এগুলো দেওয়া হয়, থাইমল দেওয়া হয়, লো কনসেন্ট্রেশনে সালফার ডাইঅক্সাইড দেওয়া হয়। দে আর ডিসইনফেক্টেন্ট, তারাও ব্যাকটেরিয়াকে কিল করে, মাইক্রো অর্গানিজমসকে কিল করে, কিন্তু তারা মাইক্রো অর্গানিজমসকে কিল করতে গিয়ে বডিকে যেহেতু ড্যামেজ করে দেয়, তাই তারা বডির জন্য সুইটেবল নয়। বডিকে ড্যামেজ করে দিলে বডির জন্য সুইটেবল নয়, কিন্তু তারা কিল করতে পারে, ডিসইনফেক্টেন্ট। আচ্ছা, অ্যান্টি ম্যালারিয়ালস মানে হচ্ছে ম্যালেরিয়ার সঙ্গে ফাইট করার জন্য, ম্যালেরিয়ার যে জীবাণু তার সঙ্গে ফাইট করার জন্য যে ড্রাগ, তাকে বলছে অ্যান্টি ম্যালারিয়াল। যেরকম ক্লোরোকুইন, প্যারাকুইন, এরা হচ্ছে কুইনাইনের বিভিন্ন রকম কম্পাউন্ড। অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে, এরা হচ্ছে মাইক্রো অর্গানিজমস থেকে যে ইনফেকশন হয়, মাইক্রো অর্গানিজমস থেকে যে ইনফেকশন হয়, মাইক্রো অর্গানিজমস এর ইনফেকশন মানে জীব অণু যাকে বলা হয়। সো মাইক্রো অর্গানিজমস এর যে সমস্ত ইনফেকশনস হয় তাদেরকে কিল করার জন্য হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল, ঠিক আছে। অ্যান্টিমাইক্রোবিয়ালের এক্সাম্পল দেখে নাও, সালভারসন, অ্যাজোডাই, প্রন্টোসিল, এগুলো হচ্ছে
বিভিন্ন রকম স্ট্রাকচার মেমোরাইজ করার কোনো দরকার নেই, জাস্ট এক্সাম্পল। অ্যান্টিমাইক্রোবিয়াল, জাস্ট এক্সাম্পল। নেক্সট হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পিলস, ওরাল কন্ট্রাসেপটিভ যাদেরকে বলা হয়, পিলস বা ওরাল কন্ট্রাসেপটিভ, প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করার জন্য, আনওয়ান্টেড প্রেগন্যান্সিকে প্রিভেন্ট করার জন্য ইউজ করা হয় যে সমস্ত ড্রাগ, তার হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ। অ্যান্টি ফার্টিলিটি ড্রাগ গুলোকেই বলা হয় ওরাল কন্ট্রাসেপটিভ বা পিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে এই সমস্ত কম্পাউন্ডস গুলো ইউজ করা হচ্ছে। এক্সাম্পল গুলো খেয়াল রাখবে, এরা হচ্ছে কন্ট্রাসেপটিভ পিল বা কন্ট্রাসেপটিভ পিল মানে হচ্ছে খেতে হয়, ওরাল কন্ট্রাসেপটিভ খাওয়ার থ্রু দিয়ে খেতে হয় ট্যাবলেটের মতন করে। সো ওরাল কন্ট্রাসেপটিভ যেগুলো সেগুলো হচ্ছে অ্যান্টি ফার্টিলিটি, ঠিক আছে, পিলস তাদেরকে আমরা বলি, পিলস ফর্মে খেতে হয়। আচ্ছা, অ্যান্টিবায়োটিক্স মেনলি ব্যাকটেরিয়াকে কিল করার জন্য ইউজ করা হচ্ছে, যেরকম পেনিসিলিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, প্রথম আলেকজান্ডার ফ্লেমিং ডিসকভার করেছিলেন অ্যান্টিবায়োটিক। নেক্সট হচ্ছে অ্যান্টাসিড, জানি আমরা বডিতে যদি সাডেন অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে যায়, পেটের মধ্যে খালি পেটে আছে, স্টমাকে অ্যাসিডের পরিমাণ প্রচুর বেড়ে গেছে, বা কোনো অ্যাংজাইটি হচ্ছে, বডিতে প্রচুর অ্যাসিড লিবারেশন হচ্ছে, স্টমাকে প্রচুর অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, এক্সট্রা অ্যাসিডকে নিউট্রালাইজ করতে হবে, তার জন্য অ্যান্টাসিড ইউজ করা হয়। অ্যান্টাসিডের মধ্যে হতে পারে বেকিং সোডা, ঠিক আছে, হতে পারে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড মাইল্ড বেস, যারা কিনা অ্যাসিডটাকে নিউট্রালাইজ করবে, হতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগেন মাইল্ড বেস, হতে পারে ম্যাগনেসিয়াম অক্সাইড এগেন মাইল্ড বেস। তো মাইল্ড বেস বা বেকিং সোডা খুবই হালকা বেস, মাইল্ড বেস, উইক বেস বা বেকিং সোডা, যারা কিনা এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে পারবে স্লোলি, তাদেরকে ইউজ করা হয় অ্যান্টাসিড হিসাবে, অতিরিক্ত অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য। অ্যান্টিহিস্টামাইনস, বডিতে যদি হিস্টামাইনের অ্যামাউন্ট প্রচুর বেড়ে যায়, অ্যালার্জির অ্যামাউন্ট প্রচুর বেড়ে যায়, তখন এই ধরনের ড্রাগগুলোকে ইউজ করা হয়, অর্থাৎ বডিতে অ্যালার্জিকে প্রিভেন্ট করার জন্য ইউজ করা অ্যান্টিহিস্টামাইনস, অ্যালার্জি প্রিভেন্ট করার জন্য ইউজ করা হচ্ছে। অ্যানাস্থেটিক্স, কোন একটা জায়গাকে অবশ করে দেওয়ার জন্য অ্যানাস্থেটিক ইউজ করা হচ্ছে, অ্যানাস্থেসিয়া আমরা বলে থাকি, অর্থাৎ সেই জায়গার নার্ভটা কিছুক্ষণের জন্য অবশ হয়ে যাবে, সেন্স করতে পারবে না, রিসেপ্টর গুলো অবশ হয়ে যাবে। সো অবশ করার জন্য বডির কোন পার্টস কে, সেই পোরশনের নার্ভ গুলোকে অবশ করার জন্য ইউজ করা হচ্ছে অ্যানাস্থেটিক্স। ফুডের মধ্যে কেমিক্যাল কোথায় ইউজ করা হয়? প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। আমরা জানি ফুডের মধ্যে প্রিজারভেটিভ, বিভিন্ন রকমের প্যাকেটজাত দ্রব্য যেগুলো থাকে, প্যাকেটজাত খাবার দাবার, সো প্যাকেটজাত খাবার দাবার বা এমনি খাবার দাবার প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হচ্ছে কেমিক্যালকে। সো প্রিজারভেটিভ হিসেবে কেমন কেমিক্যালকে ইউজ করা হয়? সোডিয়াম বেনজয়েড কে ইউজ করা হয় অ্যাজ প্রিজারভেটিভ, প্রোপানোয়িক অ্যাসিডের সল্ট কে ইউজ করা হয় অ্যাজ প্রিজারভেটিভ, সোডিয়াম আর পটাশিয়াম মেটাসালফাইডস কে ইউজ করা হয় অ্যাজ প্রিজারভেটিভ, ঠিক আছে। সো জ্যাম, স্কোয়াশ, পিকল, এদের মধ্যে, পিকল মানে হচ্ছে আচার, সেদের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম মেটাসালফাইড কে ইউজ করা হয় অ্যাজ প্রিজারভেটিভ। সো প্রিজারভেটিভ এর পারপাসটা হচ্ছে যাতে খাবার দাবার অনেক দিন অবধি থাকতে পারে, বাতাসের অক্সিজেন যাতে খাবার দাবারকে অক্সিডাইজ করে নষ্ট না করে দেওয়া হয়, তার জন্য এই প্রিজারভেটিভ গুলো দেওয়া হয়। নেক্সট হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এগুলো হচ্ছে বাতাসের অক্সিজেন চিপসের প্যাকেটে যেরকম ইউজ করা হয়, বাতাসের অক্সিজেন যাতে খাবার দাবারকে অক্সিডাইজ করে দিয়ে নষ্ট না করে দেয়, বাতাসের অক্সিজেন যাতে খাবার দাবারকে নষ্ট না করে দেয়, বাতাসের অক্সিডেশনের থ্রু দিয়ে খাবার দাবার যাতে বাঁচিয়ে নষ্ট না করে দেয়, তার জন্য ইউজ করা হয় অ্যান্টিঅক্সিডেন্ট। বিএইচটি, বিএইচএ, এটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। নেক্সট হচ্ছে আর্টিফিশিয়াল সুইটনিং সাবস্টেন্স, এই যে আমরা বিভিন্ন রকমের ফ্লেভার খাবার খাই, ঠিক আছে, হানি ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, সো অনেক সময় ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে প্যাকেটে যে সমস্ত খাবারগুলো বিক্রি করা হয় এই ফ্লেভারে বলে, সেখানে কিন্তু অরিজিনাল খাবারটা নেই, অরিজিনাল হানি নেই, অরিজিনাল স্ট্রবেরি নেই, স্ট্রবেরির ফ্লেভার ওয়ালা কোনো না কোনো কম্পাউন্ড প্রেজেন্ট আছে, অরিজিনাল স্ট্রবেরি নেই। কারণ অনেক সময় কি হয় যে অরিজিনাল স্ট্রবেরি, অরিজিনাল হানি এগুলো যদি দেওয়া হয় তাহলে ক্যালোরি ইনটেক অনেকটা বেশি হয়ে যাবে, অনেকটা বেশি এক্সট্রা খাবার খাওয়া হয়ে যাবে। যে খাবারটা খাচ্ছি, ধরো মেনলি কোনো একটা খাবার খাচ্ছি, তার সঙ্গে আবার ফ্লেভারের জন্য আরেকটা কিছু মেশাচ্ছি, সো ফ্লেভারের জন্য যেটা মেশাচ্ছি সেইটা থেকে যেটা খাচ্ছি তার থ্রু দিয়ে তো কিছুটা খাবার ঢুকলোই, আবার ফ্লেভারের জন্য যে সাবস্টেন্সটা মেশাচ্ছি সেটার থ্রু দিয়েও কিছুটা অ্যাডেড খাবার হয়ে গেল। সো অতিরিক্ত খাবার যাতে না হয় কিন্তু ফ্লেভারটাও পাওয়া যায়, তার জন্য কিছু সুইটনিং সাবস্টেন্স দেওয়া হয়, অর্থাৎ সেটা খেলে কি হলো, এক্সট্রা খাবারটা ঢুকলো না, যেটা খাচ্ছি সেটাই গেল, অতিরিক্ত খাবারটা ঢুকলো না কিন্তু তার ফ্লেভারটাও আমি পেলাম। সো তার জন্য ইউজ করা বিভিন্ন রকমের সুইটেনিং সাবস্টেন্স। স্যাকারিন হচ্ছে একটা সুইটেনিং সাবস্টেন্স, এরকম চিনির জায়গায় স্যাকারিন ইউজ করা হয়, কারণ চিনি বা গুড় এগুলো দিয়ে যদি মিষ্টি করা হয় তাহলে মেন খাবারটা তো খেলামই, তার সঙ্গে আবার কিছুটা অতিরিক্ত মিষ্টিও খেতে হলে বাধ্য হয়ে, জাস্ট টেস্টটা পাওয়ার জন্য, সুইটনেসের টেস্টটা পাওয়ার জন্য, অর্থাৎ ক্যালোরি অনেকটা ঢুকে গেল বডিতে এবং
অবভিয়াসলি সেগুলো স্টোর হবে এবং সেগুলো ওবেসিটির দিকে চলে যেতে পারে। তার জন্য স্যাকারিন ইউজ করা হয়, যার কিনা ক্যালোরিফিক ভ্যালু সেরকম নেই, যার কিনা ক্যালোরি বলে কিছু নেই। সো স্বাদটাও পেলাম, সুইটনিং এর স্বাদটাও পেলাম, এবং আবার আমাকে অতিরিক্ত কিছু খেতে হলো না। চলে আসছি ক্লিনিং এজেন্ট, ক্লিনজিং এজেন্ট। ক্লিনিং এজেন্ট বা ক্লিনজিং এজেন্ট, সোপ আর ডিটারজেন্ট। সোপ কোথায় কোথায় ইউজ করা হয়? সোপ হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট বা সোডিয়াম পামিটেট এরকম টাইপের কোনো ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্ট। ফ্যাটি অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, এদের সোডিয়াম সল্ট বা পটাশিয়াম সল্টকে বলা হয় হচ্ছে সোপ। তো এরা হার্ড ওয়াটারে ইউজ করা যায় না, কারণ হার্ড ওয়াটারে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সল্ট থাকে। এই সোপের মলিকুল গুলো হার্ড ওয়াটারের সঙ্গে, হার্ড ওয়াটারের আয়নসের সঙ্গে রিঅ্যাক্ট করে ইনসলেবল সল্ট বানিয়ে দেয়, যার ফলে সোপটা আর কোনো কাজে আসে না। তো এই হার্ড ওয়াটার যদি কোথাও হয় যেখানে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম সল্ট বেশি আছে, সেখানে সোপ কার্যকরী নয়, কারণ সেখানে সোপটা দিলেই ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে সোপটার রিঅ্যাকশন হয়ে যাবে, ময়লার সঙ্গে আর রিঅ্যাকশন হবে না, ডার্টি জিনিসটার সঙ্গে রিঅ্যাকশন হবে না, ফেনা তৈরি হবে না, থকথকে দইয়ের মতন হয়ে যাবে পুরো জলটা। অ্যাসিডিক মিডিয়ামেও সোপকে ইউজ করা যায় না। আচ্ছা, তো সোপ জিনিসটা কি? সোপ হচ্ছে সোডিয়াম সল্ট অফ লং চেইন অ্যালকিল বেনজিন সালফোনিক অ্যাসিড। সোডিয়াম সল্ট অফ লং চেইন অ্যালকিল বেনজিন সালফোনিক অ্যাসিড স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো হচ্ছে সোপ মলিকুলের স্ট্রাকচার। অথবা হতে পারে সোডিয়াম সল্ট অফ লং চেইন অ্যালকিল হাইড্রোজেন সালফেট, তারও বিভিন্ন রকম কম্পাউন্ডের স্ট্রাকচার দেওয়া আছে। সোডিয়াম জোটিকাইল সালফেট, সোডিয়াম সিটাইল সালফেট, সোডিয়াম স্টেরাইল সালফেট। সো আইদার ওই রকম হতে পারে অথবা এই রকম হতে পারে। এটা হচ্ছে সোপের জেনারেল স্ট্রাকচার, সোপের জেনারেল স্ট্রাকচার। ডিটারজেন্ট কিরকম হতে পারে? অ্যানায়নিক ডিটারজেন্ট, যেরকম সোডিয়াম অ্যালকিল সালফেটস। ক্যাটায়নিক ডিটারজেন্ট হতে পারে সোডিয়াম অ্যালকিল বেনজিন সালফোনেটস, এগুলো অ্যানায়নিক ডিটারজেন্ট। ঠিক আছে, সোডিয়াম অ্যালকিল সালফেটস, সোডিয়াম অ্যালকিল বেনজিন সালফোনেটস, এগুলো হচ্ছে সব অ্যানায়নিক ডিটারজেন্ট। স্ট্রাকচার মুখস্থ করার দরকার নেই, নামগুলো জেনে রাখবে। ক্যাটায়নিক সালফেট, ক্যাটায়নিক ডিটারজেন্ট, ক্যাটায়নিক ডিটারজেন্টের মধ্যে হতে পারে এই মলিকুলটা বা এই মলিকুলটা, যেখানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ব্রোমাইড, ঠিক আছে, অ্যামোনিয়ার বিভিন্ন রকম সল্ট, অ্যামোনিয়ার বিভিন্ন রকম কোয়াটারনারি সল্ট, অ্যামোনিয়ার বিভিন্ন রকম কোয়াটারনারি সল্ট, এগুলো হচ্ছে ক্যাটায়নিক ডিটারজেন্ট। নন আয়নিক ডিটারজেন্ট হতে পারে ইথাইলিন অক্সাইড, ঠিক আছে, নন আয়নিক ডিটারজেন্ট, পলিইথাইলিন গ্লাইকোস্টিয়ারেট, এগুলো হচ্ছে নন আয়নিক ডিটারজেন্ট। নামগুলো মুখস্থ রাখবে। সোপ কেমন করে ফাংশন করে? একটা সোপ মলিকুল বা একটা ডিটারজেন্ট মলিকুলে দুরকম পার্ট থাকে। মলিকুলটার একটা পার্ট থেকে পোলার পার্ট, যেখানে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা আছে, আর একটা পার্ট থেকে নন পোলার পার্ট। পুরোটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে, এইটা হচ্ছে নন পোলার পার্ট আর এটা হচ্ছে একটা পোলার পার্ট। তো মলিকুলের মধ্যে দেখতেই পাচ্ছি একটা পোলার পার্ট আছে, একটা নন পোলার পার্ট আছে। সোপেও তাই থাকে, ডিটারজেন্টও তাই থাকে, একটা পোলার পার্ট আছে, একটা নন পোলার পার্ট আছে। সো জেনারেল রিপ্রেজেন্টেশনে বলতে পারি পোলার পার্ট, নন পোলার পার্ট। এবারে যখনই কোনো ময়লা জামা কাপড়ের মধ্যে সোপ দেওয়া হয় তখন মিসেল তৈরি হয়ে যায়। কেমন করে হয়? মিসেলটা দেখানো হয়েছে। সো এই মাঝখানে ব্রাউন পার্টটা হচ্ছে তোমার ময়লাটা, যেটা আছে অয়েল হতে পারে, ডার্ট হতে পারে, নোংরা বা ময়লা, যেটা কিনা ক্লোথের সঙ্গে, জামার সঙ্গে চিপকে আছে। সো কি হয়? প্রথমে পোলার পার্ট গুলো, নন পোলার পার্ট গুলো সেই অয়েলের সঙ্গে কম্বিনেশন করে। নন পোলার পার্ট গুলো, লম্বা যে চেনটা ছিল, নন পোলার পার্ট গুলো ময়লাটার সঙ্গে, অয়েলটার সঙ্গে, ডার্টটার সঙ্গে বন্ড তৈরি করার চেষ্টা করে। সো এইভাবে বন্ড তৈরি করে মিসেল তৈরি করে, এটাকে বলে মিসেল। যেখানে মাঝখানে আছে অয়েল, ডার্ট, ময়লাটা, চারপাশ থেকে এসেছে হচ্ছে, চারপাশ থেকে এসে কি লিখেছে? ওই সোপের মলিকুল গুলোর নন পোলার পার্টটা লিখেছে। সোপের মলিকুল গুলোর নন পোলার পার্টটা বন্ড তৈরি করেছে। এবারে পোলার পার্টটা জলের দিকে চলে যাওয়ার চেষ্টা করে, এই ময়লাটাকে তুলে নিয়ে চলে যায়, তো মিসেল তৈরি হয়। তারপরে যখনই পোলার পার্টটা জলে ডিজলভ হয়ে যাওয়ার চেষ্টা করে, পোলার পার্টটা চেষ্টা করে জলে ডিজলভ হতে, আর নন পোলার পার্টটা ময়লাটাকে তুলে নেওয়ার চেষ্টা করে। নন পোলার পার্টটা ময়লাটা বা ডার্টের সঙ্গে, অয়েলের সঙ্গে, যেটা কিনা ক্লোথে লেগেছে তার সঙ্গে বন্ড বানায়, আর পোলার পার্ট জলে ডিজলভ হয়ে যাওয়ার চেষ্টা করে। সো পোলার পার্ট যেই জলে ডিজলভ হয়ে যাওয়ার চেষ্টা করে, নন পোলার পার্টটাকেও সে টানে, আর নন পোলার পার্টটা তার সঙ্গে ময়লাটাকে অ্যাটাচ করে নিয়েছে, সব ময়লাটাকেও টেনে তুলে নেয়, দিয়ে জলের মধ্যে নোংরাটা চলে যায়, কাপড়টা থেকে নোংরাটা ফ্রি হয়ে যায়। সো কনসেপ্টটা খুবই ক্লিয়ার। ধরো এটা একটা কাপড়, তার মধ্যে ময়লা লেগেছে, সো সোপের মলিকুল গুলো ময়লাটার কাছে আসে, তার নন পোলার পার্টটা ময়লার সঙ্গে বন্ড করেছে, এবার পোলার পার্টটা খালি জলের দিকে ডিজলভ হওয়ার চেষ্টা করছে। সো পোলার পার্ট যখন জলের দিকে ডিজলভ হবে, সে পুরো নন পোলার পার্টটাকেও টানবে ডিজলভ করার জন্য, আর নন পোলার পার্টের সঙ্গে তো লেগে আছে অয়েল বা ডার্ট বা ময়লাটা। সো নন পোলার পার্টটা তখন ময়লাটাকে নিয়ে জলের মধ্যে চলে যাবে, তার ফলে জলটা আস্তে আস্তে নোংরা হতে থাকবে, কারণ ময়লাটা জলে চলে যাচ্ছে, কিন্তু ক্লোথ থেকে সেটা ক্লিন হয়ে যাবে। যেহেতু ক্লোথ থেকে ক্লিন হয়ে যাবে, আমরা এইভাবে ক্লিনিং করে থাকি। এই যে
ফরমেশনটা হচ্ছে এটাকে বলা হচ্ছে মিসেল ফরমেশন। দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি মাঝখানে আছে ময়লাটা এবং তার চারপাশে সোপ মলিকুল বা ডিটারজেন্ট মলিকুল গুলো মিসেল তৈরি করেছে, যেখানে ময়লার অয়েলটার সঙ্গে জয়েন করেছে হচ্ছে সোপ বা ডিটারজেন্ট মলিকুলের নন পোলার পার্টটা। আর বাইরে থাকা এই পোলার পার্টটা, সোডিয়াম প্লাস পার্টটা, এই বাইরে থাকা পার্টটা জলের দিকে মুভ করে যাওয়ার চেষ্টা করছে। জলের মধ্যেই তো সাবানটা গুলেছি, জলের দিকে এটা মুভ করে যাওয়ার চেষ্টা করছে। তো যখনই পোলার পার্টটা জলের দিকে মুভ করে যাওয়ার চেষ্টা করবে, নন পোলার পার্টটাকেও টানবে, আর নন পোলার পার্টটাকে টানা মানে নন পোলার পার্টটা ময়লাটা বা অয়েলটা বা ডার্ট যেটাই আছে না কেন, ডার্টটাকে নিয়েই যাওয়ার চেষ্টা করবে। সো ক্লথ থেকে আস্তে আস্তে ডার্টটা ছেড়ে যাবে। সো এইভাবে হচ্ছে আমরা দেখে নিলাম, ছোট্ট একটা চ্যাপ্টার ছিল মেডিসিনস, ফুড এবং ক্লিনজিং এফেক্ট। মেডিসিনস এর রেসপেক্টে টাইপ ক্লাসিফিকেশন গুলো পড়বে, কোনটা অ্যান্টিপাইরেটিক্স, কোনটা অ্যানালজেসিক, কোনটা অ্যান্টিভেনারিয়াল, কোনটা অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিবায়োটিক, সমস্ত ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল। স্ট্রাকচার মুখস্থ করার কোনো দরকার নেই, উইথ এক্সাম্পল ক্লাসিফিকেশন গুলো পড়বে। সেম ওয়েতে এক্সাম্পল পড়বে কেমিক্যালস কি কি ইউজ করা হয় ফুডের রেসপেক্টে, কোনটা প্রিজারভেটিভ এটসেট্রা, কোনটা সুইটনার এটসেট্রা, অর্থাৎ ক্লাসিফিকেশনটা কি পারপাসে ইউজ হয় এবং তার একটা দুটো করে এক্সাম্পল। আর সোপের ক্ষেত্রে ফাংশনটা পড়ে যাবে, যে সোপ বা ডিটারজেন্ট মলিকুলের এক্সাম্পল যে সোপ বা ডিটারজেন্ট মলিকুলের এক্সাম্পল উইথ ফর্মুলা। এখানে ফর্মুলাটা জরুরি মনে রাখবে, দেখে নেবে স্ট্রাকচারটা দেখে মনে রাখবে, বইতেও দেওয়া আছে। আর কেমন করে মিসেল ফরমেশন হয়, মিসেল কি কোশ্চেনটা আসতে পারে, মিসেল ফরমেশন কেমন করে হয় এবং মিসেল ফরমেশনের থ্রু দিয়ে কেমন করে সোপ বা ডিটারজেন্ট ক্লিন করে থাকে জামা কাপড়কে। সো মিসেল ফরমেশনের থ্রু দিয়ে সোপ বা ডিটারজেন্টের অ্যাকশন মেকানিজম এটাও কিন্তু জিজ্ঞেস করতে পারে, বা মিসেল কি সংক্ষেপে এক কথাটাও জিজ্ঞেস করতে পারে। সো আমাদের 12 এর কমপ্লিট অর্গানিকের সিলেবাস এখানে শেষ হচ্ছে। আই উইশ ইউ ভেরি অল বেস্ট, যাতে তোমরা এক্সাম দারুণভাবে ফাটিয়ে দিতে পারো। চলো টাটা।